আবারও চলে আসলাম মার্কেটিং ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের মার্কেটিংয়ের প্রথম ক্লাস। তো অনেকেই হচ্ছে আমাকে চেনো, অনেকেই আমাকে চেনো না। আসলে যারা মূলত ইউটিউবে আমার কিছু ভিডিওস দেখেছো তারা আমাকে ভালো করে চিনবে। ইউটিউবে আমার বেশ কিছু ক্লাসের ভিডিওস দিয়েছে। ইভেন প্রথম চ্যাপ্টারটাও কিন্তু ইউটিউবে আমি আগেই আপলোড দিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে আমরা স্লাইড দেখে আরেকটা ক্লাস নিচ্ছি, একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইচ্ছিতা নরেন অর্ণা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমি এখন সেকেন্ড ইয়ারে আছি। তো তোমাদের ভর্তি পরীক্ষার এই মার্কেটিং মানে পরীক্ষার রিলেটেড এই জার্নিটাতে, পুরো জার্নিটাতেই আমি তোমাদের সাথে থাকবো এবং ইনশাল্লাহ আমি তোমাদের যে প্রবলেমগুলো আছে মার্কেটিং রিলেটেড সেগুলো সলভ করার জন্য আমি চেষ্টা করব। তো প্রথমেই আমি বলে নেই যে আসলে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে। আর কোয়েশ্চেন প্যাটার্ন এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট মার্ক ডিস্ট্রিবিউশনটা অবশ্যই বলতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভাগে আমাদের জানানো হয়েছে যে 40 মার্কস হচ্ছে রিটেন থাকবে, 40 মার্কস থাকবে এমসিকিউ, আর 20 মার্কস থাকবে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির উপর মার্ক থাকবে। তো 40 মার্ক যদি রিটেনে থাকে তাহলে আমরা আশা করতে পারি হয়তো বা একটা 5 বা 4 মার্কের কোয়েশ্চেন আপনাদের আসতেছে রিটেনের জন্য। আর এমসিকিউ এর ক্ষেত্রে হয়তো বা 7-8টা এমসিকিউ দিতে পারে, বা 12 মার্কসের এমসিকিউ আসতে পারে, আই গেস 12 মার্কের এমসিকিউ আসতে পারে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়টা। আসলে ঠিক কয়টা এমসিকিউ আসবে বা কয়টা হচ্ছে রিটেন আসবে এটা এক্স্যাক্ট করে বলে দেয়নি। সার্কুলার দিলে আমরা আরও এক্স্যাক্টলি আপনাদের জানাতে পারবো। তো এটা জানতে হলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ক্লাসগুলো যখন শুরু করব তখন আমরা এরকম কিছু ইন্ট্রোডাকশন দিয়ে নিব, সার্কুলার সম্পর্কে কিছু কথা বলে নিব। তো এই হচ্ছে ব্যাপারটা। আর আরেকটা বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে মার্কেটিং অথবা ফাইন্যান্স এই দুটার মধ্যে যে কোনো একটা আপনি পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ এটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে? মানে মানে আপনার দুজন ইলেক্ট করবেন যে আপনার দুটার মধ্যে কোন সাবজেক্টটা আপনি পরীক্ষা দিতে চান। এমন যদি হয় যে আপনি মার্কেটিংয়ে অনেক বেশি ভালো, আপনার মার্কেটিং করতে ভালো লাগে, তো ঠিক আছে আপনি তখন মার্কেটিংয়ে হচ্ছে আনসার করবেন, আপনি মার্কেটিংয়ের এক্সাম দিবেন। আর যদি আপনার মনে হয় যে না আপু আমি তো ফাইন্যান্স খুব ভালো পারি, আমার ফাইন্যান্স ভালো লাগে, তো কোনো সমস্যা নেই, আপনি ফাইন্যান্সের এক্সাম দিবেন, ফাইন্যান্সের প্রিপারেশন নেবেন এখন। তো যারা আজকে আমার মার্কেটিং ক্লাসটা দেখছো তারা হয়তো বা ডিসাইড করেছো যে তোমরা মার্কেটিংয়ে পরীক্ষা দিবা, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মার্কেটিংয়ে দাগাতে হবে। তোমরা কিন্তু তখন ফাইন্যান্স দাগাতে পারবা না। যে কোনো আমি বলতে চাচ্ছি ইজিলি যে মার্কেটিং অথবা ফাইন্যান্সের মধ্যে যে কোনো একটা তোমাদের দাগাতে হবে, কেমন? ওকে। তো তোমরা হয়তো বা কোর্স আউটলাইনটা পেয়ে গেছো অলরেডি, আমাদের ফিনিক্সের যে হচ্ছে গ্রুপটা আছে ওখানে তোমরা পেয়ে গেছো, সি ইউনিটের গ্রুপটাতে বা ফিনিক্সের যে পেজ আছে সেখানে পেয়ে গেছো। তো সেই কোর্স প্ল্যান অনুসারে আমরা আগাবো। প্রত্যেকটা লেকচারের পর যদি তোমরা চাও আমরা পরীক্ষা নিতে পারি। আমাদের হচ্ছে সাজেশনটা এখনো রেডি আমরা করিনি, সাজেশন আমরা রেডি করবো একদম ক্লাসের পরে। সব কিছু অ্যানালাইসিস করে আমরা সাজেশন রেডি করবো এবং সেটাও তোমাদের প্রোভাইড করা হবে। তো ঠিক আছে, তাহলে আজকে শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার বিপণন পরিচিতি। তো বিপণন পরিচিতি নিয়ে যখন আমি বলবো তার আগে আমাকে জানতে হবে বিপণন বাজারজাতকরণ বা মার্কেটিংটা কি। বিপণন হচ্ছে একটি সামাজিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। তো বিপণনের যে কাজগুলো সেটা হচ্ছে বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এই হচ্ছে ওভারঅল বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের বিষয়গুলো, কেমন? তো আমরা বুঝতে পারছি যে বাজারজাতকরণের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা হবে যে কোম্পানি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করবে এবং বিনিময়ে ক্রেতারা ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তুলবে, ঠিক আছে? তো এটা বিনিময়ের মতো প্রক্রিয়া, কেমন? মানে কোম্পানি যেমন আমাদের জন্য বা ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করছে, ক্রেতারাও কিন্তু কোম্পানির জন্য ভ্যালু সৃষ্টি করছে। কীভাবে করছে? দীর্ঘদিন বা দীর্ঘমেয়াদী একটা ক্রেতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তারা কোম্পানির জন্য ভ্যালু সৃষ্টি করছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিপণনের সংজ্ঞা বলতে পারো বা বিপণনের একটা ছোট্ট ধারণা বলতে পারো, ঠিক আছে? তো আমি প্রথমে যেটা বললাম যে বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। তো এটা দেখো বিপণনটা কিন্তু সমাজ রিলেটেড, ঠিক আছে? বিপণনের মাধ্যমে কিন্তু অনেক রকমের সামাজিক সমস্যার সমাধান হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে বিপণন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সমাজের সাথে হাইলি রিলেটেবল, ঠিক আছে? তো বিপণনের মাধ্যমে দেখা গেছে যে হচ্ছে কর্মসংস্থান হচ্ছে, আমরা একজন ভোক্তা বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারছে, বিভিন্ন সেবা নিতে পারছে, এটা কিন্তু বিপণনের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। আর ব্যবস্থাপনা ব্যাপারটা কিন্তু বিপণনের সাথে হাইলি রিলেটেবল, কারণ ব্যবস্থাপনা হচ্ছে এমন যে
বিপণনের যে কাজগুলো আছে সেগুলো সব কিছু ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হয়। একটা গুড রিলেশন সবার মধ্যে থাকতে হয়, একটা ম্যানেজমেন্ট থাকতে হয়। এই ম্যানেজমেন্টটা না থাকলে কিন্তু বিপণন কার্যক্রম বা বিপণন যে প্রক্রিয়াগুলো এগুলো বাধাপ্রাপ্ত হয়। তো এই ছিল ওভারঅল বিপণনের একটা ছোটোখাটো ধারণা। আমরা আরও জানবো বিপণন কি সমাচার পরবর্তী স্লাইডগুলোতে। যদিও তোমরা অলরেডি জানো, কারণ তোমরা তো এসএসসি পরীক্ষা দাওনি, বাট এসএসসিতে পড়ে এসেছো বিপণন জিনিসটা, তো তোমরা অনেকটাই জানো। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, এটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। তো ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, বিপণনের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম। ঠিক আছে, ভ্যালু যোগকারী কার্যক্রম জিনিসটা কি? ভ্যালু যোগকারী কার্যক্রম বলতে এটা বোঝাতে চাচ্ছি আমি যে তোমার বিপণন কিন্তু ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি করছে। ক্রেতার জন্য ভ্যালুটা কেমন? একটা ক্রেতা যখন কোনো পণ্য ক্রয় করছে, ক্রয় করার পর কিন্তু তার মাথায় এটা কাজ করছে যে এই পণ্যটা আমি যে ক্রয় করলাম অবশ্যই এটা আমাকে খুব ভালো কিছু সলিউশন দিবে, বা আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ফুলফিল করবে, এই আশা করেই কিন্তু ক্রেতা পণ্যটা কিনছে। ধরতে পারো যদি সাপোজ এখনকার মেয়েদের যে প্রবলেমটা খুব বেশি সেটা হচ্ছে চুল পড়ার সমস্যা। তো চুল পড়ার সমস্যার কারণে বাজারে বেশ কিছু শ্যাম্পু আছে, হেয়ার ফল রিডিউস শ্যাম্পু। তো একটা মেয়ে সাপোজ বা একটা ছেলেদেরও সমস্যা হয়, তো ছেলে মেয়ে যে কেউ হতে পারে, সে শ্যাম্পুটা কিনলো, কেনার পরে সেটা এক্সপেক্ট করছে যে শ্যাম্পুটা থেকে ইউজ করার পরে আমার চুল পড়ার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমার চুল আর পড়বে না, বা পড়লেও একটু মিনিমাইজ হবে, রিডিউস হবে। এটা চিন্তা করছে যে আমার চুল পড়ার সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। এটা চিন্তা করে সে একটা পণ্য কিনছে, কেনার পর ইউজ করার পর যদি দেখে যে আমার চুল পড়ার যে সমস্যাটা সেটা আস্তে আস্তে সলভ হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে সে ক্রেতা এই পণ্যটা থেকে ভ্যালু অর্জন করছে। ভ্যালুটা কেমন? ভ্যালুটা হচ্ছে তোমার তার যে এক্সপেকটেশনসের সাথে তার রিয়েলিটিটা কতটুকু ম্যাচ করছে, এটাই হচ্ছে ভ্যালুর বিষয়টা। এই জন্য বলা হচ্ছে বিপণন একটি ভ্যালু যোগকারী কার্যক্রম। আবার ভোক্তাকে আমি পণ্যটা দিচ্ছি, ভোক্তা পণ্যটা নেওয়ার পর সে যদি আমাদের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক গড়ে তোলে, তাহলে কিন্তু দেখা যেতে যে দীর্ঘমেয়াদী সম্পর্কটার ফলে আমি তার সাথে যে কোনো বিষয়ে কনসাল্ট করতে পারছি, যে কোনো বিষয়ে আমি তাকে আমি ডাকতে পারছি, বা আমি একটা অফার দিলে সে আমার কাছে আসছে, আমার কাছ থেকে পণ্য কিনছে, বা তার যখনই দরকার হচ্ছে সে আমার কাছ থেকেই নিচ্ছে, তার মানে কিন্তু আমার সেলটা বেশি হচ্ছে। তো আমার এই একটা ব্যাপার যে আমি ক্রেতাকে আমার পাশে পাচ্ছি, ক্রেতারা আমার উপর বিশ্বাস করছে, আমার উপর আস্থা রাখছে, এটাই হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রমের মূল বিষয়টা। বিপণন কিন্তু ভোক্তা এবং বিপণনকারী সবার জন্য ভ্যালু সৃষ্টি করে থাকে। তারপর দেখো সামাজিক প্রক্রিয়া, এটা আমি আগেই বলেছি বিপণনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের সামাজিক কার্যক্রম হতে পারে, যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তোমার বিপণনের মাধ্যমে। একটা উৎপাদক কিন্তু একদম উৎপাদন করার পর কোনটা কিন্তু ডাইরেক্ট একদম আমাদের কাছে আনতে পারে না। আবার আমাদের কিন্তু এমন না যে আমার একটা পণ্য লাগবে, আমি সেই উৎপাদকের কাছে গিয়ে সাপোজ ধরো চকবাজারে গিয়ে পণ্যটা নিয়ে আসবো, আমাদের কিন্তু এত সময় কারো কাছে নেই। আমরা চাই যে একটা কনভিনিয়েন্ট প্লেসে আমাদের বাসার আশেপাশের মধ্যে পণ্যটা যেন পৌঁছে দেওয়া হয়। তো বিপণন কিন্তু এই কাজটাই করছে। বিপণন কিন্তু পণ্যটাকে দেখবা একদম আমাদের ঘরের দৌড় পর্যন্ত নিয়ে আসছে, হয়তো বা আমাদের আশেপাশের মুদির দোকানে আমরা যে পণ্যগুলো পছন্দ করবো সেগুলো পাওয়া যাচ্ছে। এটার জন্য বলা হচ্ছে যে বিপণনের মাধ্যমে কিন্তু আমরা একটা তোমার সমাজে অনেক হেল্প হচ্ছে। যেমন তোমার যে কোনো পণ্য তুমি আশেপাশ থেকে সংগ্রহ করতে পারছো, এটা কিন্তু একটা সামাজিক ব্যাপার। ঠিক আছে, তারপর হচ্ছে বিপণনের মাধ্যমে কিন্তু দেখা গেছে যে তোমার একটা এমন হচ্ছে যে তোমার দরকারের সময় তুমি দরকারি জিনিসটা কাছে থেকেই পাচ্ছ। এই ব্যাপারটা মূলত কাজ করে কর্মসংস্থান সৃষ্টিতে, কাজ করে মানুষের প্রয়োজন, অভাব, চাহিদা এগুলো পূরণে কাজ করছে বিপণন। ব্যবস্থাপকের প্রক্রিয়াটা তো আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে যে বিপণনের যে কার্যক্রমগুলো এগুলো একটা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। ব্যবস্থাপক যদি ঠিকভাবে এগুলোকে সবগুলোকে ম্যানেজ করতে পারে তাহলেই বিপণনের যে কার্যক্রমটা সেটা সুষ্ঠুভাবে চলবে। তারপরে অর্থনৈতিক প্রক্রিয়া, অবশ্যই অর্থনৈতিক প্রক্রিয়া বিপণন, কারণ বিপণন হচ্ছে এমন একটা ব্যাপার, এখানে সাথে কিন্তু অর্থ বিনিময়ের মাধ্যমটা। ক্রেতা যেমন হচ্ছে তোমার অর্থ খরচ করে, ক্রেতা অর্থ খরচ করে কিন্তু বিপণনকারীর কাছ থেকে একটা পণ্য কিনছে, ঠিক সেভাবে বিপণনকারী কিন্তু একটা পণ্য উৎপাদন করার জন্য বা রিসার্চ করার জন্য সে কিন্তু অনেকভাবে অর্থনৈতিক টাকা পয়সা খরচ করছে বা অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্যই বলছি বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। আর বিনিময় প্রক্রিয়া এটা তো বোঝানোর কিছুই নেই, তোমরা ভালো করেই জানো যে টাকা পয়সার আদান প্রদান হচ্ছে, পণ্যের আদান প্রদান হচ্ছে। আমি বিপণনকারীকে টাকা দিচ্ছি, বিপণনকারী আমাকে আমার যে পণ্যটা আমার দরকার সেটা আমাকে দিচ্ছে, কেমন? এটাই হচ্ছে ওভারঅল ব্যাপার। তারপর দেখো ভোক্তামুখী প্রক্রিয়া আছে, বর্তমান যুগে হচ্ছে বিপণনটা ভোক্তামুখী, কারণ বিপণনকারী এটা মনে করে যে ভোক্তা আমার পণ্য কখনোই নেবে না যদি আমি তাকে তার পছন্দ মতো পণ্য আমি দিতে না পারি।
এই জন্য হচ্ছে ভোক্তামুখী। এবং এখনকার যুগে দেখবা সবকিছু কাস্টমাইজড হয়। কাস্টমাইজ এ কারণেই হয় যে একটা ভোক্তা কখনোই আমার পণ্য নিবে না যদি আমি তার পছন্দ মতো সেই পণ্যটা তৈরি না করি। এই জন্য হচ্ছে বলা হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। বিপণনকারী বা বিপণন কিন্তু উৎপাদনের সাথে রিলেটেড। বিপণন কার্যক্রমটা কিন্তু উৎপাদন করার অনেক আগের দিকে শুরু হচ্ছে। তো বিপণনকারী সবসময় চিন্তা করছে যে আমার ভোক্তা কি পছন্দ করছে, এটা আমি রিসার্চ করব। রিসার্চ করার পর সেই অনুপাতে আমি পণ্য বানাবো বা সেই অনুপাতে আমি এটাকে সেল করার চেষ্টা করব। ওকে, তারপর হচ্ছে গতিশীল প্রক্রিয়া। এটা ধরো এমন না যে আজকে করলাম করে স্টপ হয়ে গেলাম, নট লাইক দ্যাট। এটা চলতেই থাকবে চলতেই থাকবে। এবং মানে দেখেই ছোট যে একটা কোম্পানি যখন পণ্য উৎপাদন করে সে কিন্তু একবার উৎপাদন করে বা একবার বিপণন করে থেমে যায় তা কিন্তু না, করতেই থাকে। এবং বিপণনের যে কার্যক্রমগুলো আছে তোমার সবগুলোই কিন্তু ধরো তোমার পরিবহন, তারপরে তোমার ধরো গুদামজাতকরণ, এগুলো কিন্তু এমন না যে একবার করে আমি থেমে যাচ্ছি। এগুলো আমাকে বারবার বারবার প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা উৎপাদন হওয়ার পর আমাকে এগুলো করতে হচ্ছে। অনুসন্ধানমূলক প্রক্রিয়া। অনুসন্ধানমূলক প্রক্রিয়া এই কারণে বলা হচ্ছে যে বিপণনকারী উৎপাদনের অনেক আগে থেকে কিন্তু মার্কেট রিসার্চ করে, আমার ভোক্তা কি চাচ্ছে, কি পছন্দ করছে। এই জিনিসটা হচ্ছে অনুসন্ধানমূলক প্রক্রিয়ার অন্তর্গত। আর সমন্বিত প্রক্রিয়া এই কারণে বলা হচ্ছে যে বিপণন করতে হলে কিন্তু একটা কোম্পানির ভিতরে হোক বা কোম্পানির বাহ্যিক যে পরিবেশগুলো আছে, অভ্যন্তরীণ যে পরিবেশগুলো আছে, এগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান, এটা তো অবশ্যই দরকার। আমি যেমন বলেছি সামাজিক প্রক্রিয়া যে মানে বিপণনকারী কিন্তু আমাদের একদম বাসার কাছে পর্যন্ত পণ্যটা নিয়ে আসে যেন আমরা কিনতে পারি। তো এই বাসার কাছে পর্যন্ত নিয়ে আসা কিন্তু এতটা সম্ভব না, একজনের পক্ষে কখনোই সম্ভব না। এই জন্যই হচ্ছে উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে অবস্থান করছে মধ্যস্থ ব্যবসায়ীরা। তো মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যক্রম হচ্ছে এমন যে তারা ভোক্তা এবং উৎপাদকের মাঝখানে অবস্থান করে সেই পণ্যটাকে, চূড়ান্ত পণ্যটাকে ভোক্তার কাছে পর্যন্ত নিয়ে আসে, একদম ভোক্তার কাছে পর্যন্ত নিয়ে আসে। এটাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থানের ব্যাপারটা, আমি যেটা ক্লিয়ার করলাম। তো এই ব্যাপারগুলো নিয়ে বিশেষ করে তোমার ভ্যালু নিয়ে, তারপরে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান নিয়ে আমরা আলাদা আলাদা চ্যাপ্টার্স পড়বো। মধ্যস্থ ব্যবসায়ীদের নিয়ে তো আলাদা চ্যাপ্টারই আছে, খুচরা এবং পাইকারি ব্যবসায়ী। তো ওখানে যখন আমরা পড়বো বিষয়টাকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। কেমন? ওকে, দেন এই স্লাইডটা তো হয়ে গেল, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। পরবর্তী স্লাইডে বলছে হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী। বিপণনে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টেই বলছে প্রয়োজন, অভাব এবং চাহিদা। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, অভাব এবং চাহিদার বিষয়টা আমরা ইউজ করে থাকি, কিন্তু কোনটা আসলে কোন মিনিংয়ে ব্যবহার হচ্ছে বা কোনটার কোন কথাটার মানে কোনটা, এটা কিন্তু আমরা আসলে গেস করতে পারি না। তো এই হচ্ছে ওভারঅল যে সমস্যাটা। তো দেখো, প্রয়োজন জিনিসটাকে আমি বুঝিয়ে বলি। প্রয়োজন হচ্ছে এক মানে মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে, তার যে অনুভূতিটা হয় বঞ্চিত হলে, সেটাই হচ্ছে প্রয়োজন। দেখো, মানুষের প্রয়োজন থেকে বিপণনের মৌলিক ধারণাগুলো উদ্ভব হয়েছে। কোনো কিছু প্রাপ্তি থেকে নিজেকে বঞ্চিত মনে করার মানসিক স্তরকে প্রয়োজন বলে। এটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। একটা মৌলিক চাহিদা থেকে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো থেকে যখন মানুষ হচ্ছে বঞ্চিত হচ্ছে, তখন তার প্রয়োজন সৃষ্টি হচ্ছে। যেমন দেখো, ক্ষুধার সময় খাদ্যের প্রয়োজন অনুভূত হওয়া, তৃষ্ণার সময় পানির প্রয়োজন অনুভূত হওয়া, এগুলো সব কিন্তু প্রয়োজনের মধ্যে পড়ছে। ইংলিশে আমি একটা কথা লিখেছি, নিড ইকুয়ালস টু ফেজ অফ ডিপ্রাইভেশন। অর্থাৎ প্রয়োজনটা হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, সেটার মানসিক স্তর। ওকে, প্রয়োজনের ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে কখন হবে, যখন আমি অভাব এবং চাহিদার ব্যাপারটা তোমাদেরকে জানাবো, তখন ক্লিয়ার হবে বেশি। তো নেক্সট স্টেপে চলে যাচ্ছে অভাব জিনিসটা। প্রয়োজন যখন কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, প্রয়োজন যখন কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে, ওই প্রয়োজনকে তখন অভাব করছে। ওকে, কেমন হতে পারে? প্রয়োজন হচ্ছে ক্ষুধার সময় খাদ্যের প্রয়োজন, খাদ্যের অভাব, কি বলবো, ক্ষুধার সময় খাদ্যের অভাব অনুভূত হওয়াটা হচ্ছে প্রয়োজন। কিন্তু যখন আমি বলবো যে আমি ভাত খাবো, স্পেসিফিক্যালি যখন আমি বলবো আমি ভাত খাবো, সেটা হয়ে যাবে অভাব। তাহলে বুঝতে পারছো কিনা, খাদ্যের প্রয়োজন অনুভূত হওয়াটা হচ্ছে প্রয়োজন, কিন্তু স্পেসিফিক্যালি ভাত খেতে চাওয়াটা হচ্ছে অভাব। যেমন ধরো বাঙালিরা আছে যারা, আমরা বাঙালি, আমরা খিদা লাগলে আমরা নর্মালি ভাত খেতে চাই বা রুটি খেতে চাই, বিরিয়ানি তিহারি এগুলো অফিসিয়ালি খেতে চাই। কিন্তু একজন আমেরিকান যারা আছে, আমেরিকাতে যারা থাকে বা ওই সমস্ত দেশে যারা থাকে, তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম খিদা লাগলে বার্গার, পিৎজা, এই টাইপের আইটেমসগুলো বেশি খায়। তো তুমি বুঝবা যে একটা মানুষের প্রয়োজন যখন তার ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটাই হবে অভাব। তাহলে কি বললাম? প্রয়োজন যখন মানুষের ব্যক্তি এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটাই হবে অভাব।
তারপর দেখো এখানে অভাবের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। অভাব প্রয়োজন হয় অভাব সৃষ্টি হয় প্রয়োজন বোধ থেকে। অভাব সৃষ্টি হচ্ছে প্রয়োজন বোধ থেকে। এই যে প্রয়োজন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। অভাব সৃষ্টি হয় প্রয়োজন থেকে। অভাব কোনো সুনির্দিষ্ট পণ্য বা সেবাকে নির্দেশ করে। আচ্ছা, অভাব সুনির্দিষ্ট পণ্য বা সেবাকে নির্দেশ করছে, কারণ প্রয়োজন কিন্তু কখনো নির্দেশ করছে না কাউকে। প্রয়োজন স্পেসিফিক্যালি খাদ্যকে নির্দেশ করছে, পোশাককে নির্দেশ করছে, কিন্তু অভাব স্পেসিফিকলি বলছে যে আসলে এটা খাদ্যের মধ্যে কোন খাদ্যটা আমার পছন্দ। এটা ভাত হতে পারে, রুটি হতে পারে বিরিয়ানি, তেহারি, এনিথিং। তো এটাই হচ্ছে ব্যাপারটা। পোশাকের ক্ষেত্রেও তাই। প্রয়োজন বলছে পোশাক, যে কোনো পোশাক, কিন্তু অভাব বলছে হয়তো বা মেয়েদের জন্য সালোয়ার কামিজ, ছেলেদের জন্য হচ্ছে প্যান্ট শার্ট, এই জিনিসগুলো। ঠিক আছে। তারপর দেখো অভাবের স্তর হচ্ছে বস্তুগত স্তর। হ্যাঁ, অভাবের স্তর বস্তুগত, কারণ এটা হচ্ছে একটা স্পেসিফিক বস্তুকে নির্দেশ করে। তারপরে বিপণনকারী অভাব সৃষ্টি করতে পারে। আচ্ছা, এটা কেমন? বিপণনকারী অভাব কিভাবে সৃষ্টি করতে পারে? আমি তোমাকে একটা খুবই ভালো এক্সাম্পল দিই। এখন আমি কোচিংয়ে আছি, কোচিং থেকে যখন বাসার পথে যাব তখন হয়তো বা আশেপাশে অনেক বিরিয়ানি, তেহারির দোকান আমি পাবো। তো ওখান থেকে তো সেমটা ভেসে আসবে, বা আমি যখন দেখবো বানাচ্ছে তখন কিন্তু আমার খেতে ইচ্ছা করবে। বিষয়টা কিন্তু সেম। বিপণনকারী কিন্তু বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দিয়ে কিন্তু আমাদেরকে জানায় যে এই পণ্যটা আছে। তখন পণ্যটা দেখার পর আমরা চিন্তা করতে থাকি যে এই পণ্যটা আমি কীভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই পণ্যটা আমি কীভাবে ইউজ করতে পারবো এটা আমি চিন্তা করতে থাকি। এটাই হচ্ছে মূলত যে বিপণনের যে অভাবগুলো সৃষ্টি করছে এই ব্যাপারটা। যে একটা এক্সাম্পল আমি তোমাকে দিই, যে সাপোজ তোমার লাগবে না কোনো একটা জিনিস, কিন্তু তুমি বিজ্ঞাপন দেখলা, বিজ্ঞাপন দেখার পর তোমার ইচ্ছা হলো যে না আমি এটা কিনবো। তাহলে বুঝতে হবে যে বিপণনকারী অভাবটা সৃষ্টি করেছে। তোমার প্রয়োজন ছিল না বা তোমার অভাব ছিল না, জিনিসটাকে দেখার পর তোমার অনুভূত হলো যে এটা আমি পেলে আমার ভালো লাগবে। এই জিনিসটা হচ্ছে বিপণনকারী অভাব সৃষ্টি করার যে ব্যাপারটা। তো ওয়ান্সের একটা সমীকরণ দেওয়া আছে, ওয়ান্স ইকুয়ালস টু স্পেসিফিক নিড শেপড বাই কালচারাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তাহলে ওয়ান্সটা কি হচ্ছে? স্পেসিফিক নিড শেপড বাই কালচারাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আমি তো একটা বাংলা একটা কথা বলেছি না, যে প্রয়োজন যখন ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় সেটাই হচ্ছে অভাব। এটাকেই ইংলিশে দেখা আছে। আর স্পেসিফিক নিড ব্যাপারটা হচ্ছে বস্তুগত স্তর বা বস্তুগত কোনো জিনিস যেটা স্পেসিফিক্যালি আমাকে বলে দিচ্ছে। ওকে, তারপর আরও বেশি ক্লিয়ার হবে এই ব্যাপারটা যখন চাহিদা কি এটা তোমাদের জানাবো। চলো নেক্সট সাইডে চলে যাই। নেক্সট সাইডে দেখো চাহিদা বা ডিমান্ড। চাহিদা হলো কোনো বস্তুর অভাব, তা ক্রয় করার সামর্থ্য এবং তা ক্রয়ের ইচ্ছার সমষ্টি। ঠিক আছে, এখন চাহিদা হতে গেলে তিনটা বিষয় থাকতে হবে। ফার্স্ট অফ অল কোনো পণ্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ওই ইচ্ছা পূরণের আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা এবং কর্তৃত্ব থাকতে হবে। যেমন একজন ধরো কৃপণ লোক, তার কাছে টাকা পয়সা আছে, তার ইচ্ছাও আছে যে আমি একটা পণ্য কিনবো, কিন্তু ইচ্ছা থাকলে তো হচ্ছে না, সে তো কৃপণ, সে তো টাকা খরচ করবে না। এই একটা ব্যাপার, যে টাকা থাকলেই হবে না, টাকাটা খরচ করার ইচ্ছাও থাকতে হবে, কর্তৃত্বও থাকতে হবে। তো ডিমান্ড ইকুয়ালস টু ওয়ান্টস প্লাস অ্যাবিলিটি টু বাই প্লাস উইলিংনেস টু বাই। ওকে, দেন আচ্ছা, চাহিদার প্রকারভেদে যাব না, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখা উচিত। সেটা হচ্ছে যে আমি এখন যে তিনটা বিষয় পড়ালাম, প্রয়োজন, অভাব এবং চাহিদা, যেহেতু এবার তোমাদের রিটেনে বেশ ভালো মার্কস আছে, তো আমি মনে করছি প্রয়োজন, অভাব এবং চাহিদা এই তিনটার পার্থক্য আসতে পারে। কোশ্চেনভাবে আসতে পারে যে প্রয়োজন, অভাব এবং চাহিদার পার্থক্য লেখো, বা প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ করো। তো 4 মার্কের জন্য আসলে তোমরা 4টা পার্থক্য বা 3টা পার্থক্য লিখলে দ্যাটস এনাফ। তো পার্থক্যগুলো তোমরা কীভাবে লিখবা? পার্থক্যগুলো লেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের স্লাইডটা যে দেওয়া আছে এটা তোমাদের ভালো করে পড়তে হবে। স্লাইডটা ভালো করে পড়ার পর তুমি দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু চাহিদা, প্রয়োজন এবং অভাবের কিছু বৈশিষ্ট্য জানতে পারছো। এই বৈশিষ্ট্যগুলো তুমি খাতায় লিখে রাখবা। লিখে রাখলে তুমি ইজিলি এগুলোর ভিতর থেকে বের করতে পারবা পার্থক্যগুলো কি। মেইন পার্থক্য আমি একটা সাম আপ করে দিই। প্রয়োজনটা হচ্ছে একটা মানুষের কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার যে মানসিক স্তরটা, বঞ্চিত হওয়ার মানসিক স্তরটা হচ্ছে প্রয়োজন। যেমন একটা মানুষ খাদ্য পাচ্ছে না, সে খাদ্য খেতে চায়, এটাই হচ্ছে তার প্রয়োজন। সেই মানুষটা যখন তার যে প্রয়োজনটা সেটা যখন ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক অবস্থা দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা হয়েছে অভাব। যেমন বলেছি বাংলাদেশিরা আমরা যারা আছে, আমরা ভাত, রুটি, শাকসবজি এসব খেতে চাই, বা মাছ মাংস খেতে চাই, এই জিনিসটা হচ্ছে আমাদের অভাব। কিন্তু চাহিদা কখন হবে? চাহিদা তখনই হবে যখন আমি বলবো যে আমি মাছ মাংস এরকম কিছু খেতে চাই, আমার ইচ্ছা আছে খাওয়ার, আমার কাছে টাকা আছে, টাকাটা ক্রয় করা, মানে টাকাটা
মানে ব্যয় করার কর্তৃত্বও আছে। এই জিনিসগুলো তখন এই তিনটা যখন ফুলফিল করবে, কোনো পণ্য পাওয়ার ইচ্ছা, কোনো ওই ইচ্ছা পূরণের আর্থিক সামর্থ্য এবং উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা এবং কর্তৃত্ব, এগুলো যখন থাকবে দেন এটা ওভারঅল হয়ে যাবে চাহিদা। ঠিক আছে, ওকে, দেন সাম আপ করে দিয়েছি, বাকি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। খাতায় পাঠ্যপুটা একবার লিখবা, লেখার পর বারবার করে পড়বা, আমার কাছে মনে হয় মনে থাকবে, এটা কোনো সমস্যা না। আর আমি যেটা মনে করি কি যে মার্কেটিংয়ের খুব কম বিষয় আছে মুখস্থ করার, একটু যদি কনসেপ্টটা মাথার মধ্যে গেঁথে নিতে পারো, এমসিকিউ সিকিউ কোনো কিছুতেই তোমাকে আটকানো যাবে না। পরবর্তী স্লাইডে দেখো রয়েছে হচ্ছে চাহিদার প্রকারভেদ। তো চাহিদার বেশ কিছু প্রকারভেদ এখানে আমি দিয়ে দিয়েছি। প্রথমেই রয়েছে ঋণাত্মক চাহিদা। কিছু কিছু পণ্য বা সেবা ক্রেতাদের জন্য উপকারী হলেও ক্রেতা ক্রয় করতে আগ্রহী হন না, তাকে নেগেটিভ ডিমান্ড বলে। নেগেটিভ ডিমান্ড বা ঋণাত্মক চাহিদাটা এমন যে এটা তোমার জন্য ভালো, বা তুমি বা আমি যারা আমার ক্রেতা আছে আমাদের জন্য ভালো, কিন্তু আমরা আসলে এটাকে কিনতে চাচ্ছি না। এটা কি কি হতে পারে? বিমা পলিসি হতে পারে, ডেন্টাল সার্ভিস হতে পারে। এখন বিমা কিন্তু আমরা সহজে কিনি না, বিমা তো আসলে মানুষ কিনেই না বলতে গেলে। অনেক আমাদের বিমা কোম্পানি থেকে লোকজন এসে অনেক হাতে পায়ে ধরে, কিন্তু আমরা কিনি না। তা আলটিমেটলি এটা কিন্তু আমাদের ভালো। জীবন বিমা হতে পারে, তোমার তুমি যদি একটা ব্যবসায়ী হও তোমার জন্য নৌ বিমা ভালো হতে পারে। তো ব্যবসায়ীরা বেশ কিছু বিমা করে, বাট নর্মালি কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা কিন্তু বিমা করি না। ডেন্টাল সার্ভিস একটা ব্যাপার, দাঁতের যে চিকিৎসা টিকিৎসা, এই সব একটা ঋণাত্মক চাহিদা বা নেগেটিভ ডিমান্ড। তো এটুকু জাস্ট বুঝে রাখো, নেগেটিভ ডিমান্ড হচ্ছে এমন যে ক্রেতার জন্য উপকারী হলেও ক্রেতা এটা ক্রয় করতে আগ্রহী হচ্ছে না। দেন আরেকটা হচ্ছে অস্বাস্থ্যকর চাহিদা। এটা তো আমাদের সবার খুব ফেভারিট, কেমন? যখন ক্রেতারা পণ্য সামগ্রী ক্রয় করতে প্রচুর আগ্রহ প্রকাশ করে, কিন্তু ওই পণ্যগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেগুলো হচ্ছে অস্বাস্থ্যকর চাহিদা। যেমন সিগারেট, অ্যালকোহল, পাইপ, সফটওয়্যার, বন্দুক ইত্যাদি। এই অস্বাস্থ্যকর চাহিদা জিনিসটা কি, যে আমরা জানছি যে এগুলো আমাদের জন্য ভালো না, আমাদের জন্য এগুলো ক্ষতিকর, তারপরও আমরা এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছি। তো যারা আমার মেইন স্টুডেন্টরা আছো তারা হয়তো অনেকেই এখন অনেক বড় হয়ে গেছো, তোমরা এখন কলেজ লেভেলে চলে গেছো, কলেজ লেভেল পার করে ফেলছো, এখন হয়তো ভার্সিটিতে পড়বা। তো অনেকেই হয়তো বা তোমাদের এই বদভ্যাসটা আছে, সিগারেট খাওয়ার বদভ্যাসটা তা থাকে, অনেকেরই থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের জন্য ভালো না। সিগারেট, অ্যালকোহল বলো, পাইরেট সফটওয়্যার বলো। পাইরেটের সফটওয়্যার জিনিসটা কি, যে অন্যের সফটওয়্যার তুমি চুরি করে ইউজ করছো, তোমার পেইডটা না নিয়ে তুমি চুরি করে ইউজ করছো, এগুলো কিন্তু আলটিমেটলি ভালো না আমাদের জন্য। এগুলো কিন্তু আমরা করে ফেলি, আমাদের কিন্তু এগুলো করার ব্যাপক চাহিদা, ব্যাপক ইচ্ছা থাকে সবসময়। ঠিক আছে, দেন চলো পরবর্তীতে চলে যাচ্ছি অবিদ্যমান চাহিদা। এটা কেমন? অবিদ্যমান চাহিদা হচ্ছে কোনো পণ্য ক্রেতাদের উদ্দেশ্যে বাজারে বিতরণ করা হয়, কিন্তু ক্রেতারা সেসব পণ্য কেনার প্রয়োজন বোধ করে না বা কেনার ক্ষেত্রে খুব কম আগ্রহ দেখে, সেটা হচ্ছে অবিদ্যমান চাহিদা। হতে পারে টাইপরাইটার, ক্যামেরা, ফিল্ম ইত্যাদি। তো আচ্ছা, ক্যামেরা, ফিল্ম যে জিনিসটা বা টাইপরাইটার যে জিনিসটা, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু কয়জন আমরা কিনি? আমি যখন বাসায় কোনো ডিভাইস কিনি, আমার ল্যাপটপ কিনি, কম্পিউটার কিনি, টাইপরাইটার কি কেউ কিনি না। টাইপরাইটার কারো বাসাতেই নেই, বাট ল্যাপটপ কম্পিউটার কিন্তু ঘরে ঘরে। এগুলো হচ্ছে এমন জিনিস, টাইপরাইটার, ক্যামেরা, ফিল্ম হচ্ছে এমন জিনিস, এগুলো হচ্ছে বাজারে আছে কিন্তু আমরা কিনছি না। আচ্ছা, আমি আমার লাইফ থেকে একটু উদাহরণ দিই তোমাদের অবিদ্যমান চাহিদার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমি যখন খুব ছোট ছিলাম, খুব ছোট না, 7 পড়তাম, আমার মনে পড়ে 7 যখন আমি পড়তাম, তখন ধরো বাসা থেকে যাই টাকা পয়সা পেতাম, এই জিনিসগুলো দিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে নিয়ে আমি স্কুল থেকে বাসায় ফেরার পথে বিভিন্ন সিডির দোকানে যেতাম। তো আমার হচ্ছে হিন্দি আর হচ্ছে ইন্ডিয়ান বাংলা মুভি বা বাংলাদেশের বেশ কিছু ভালো ভালো মুভি হতো, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। তো আমি যেটা করতাম, আমি হচ্ছে ওই সিডির দোকানে গিয়ে মোটামুটি 60 টাকা দিয়ে একটা সিডি ডিস্কটি আমি কিনতাম। ওখানে মোটামুটি 6টা হচ্ছে সিনেমা থাকতো ওই সিডিতে, মাঝে মাঝে 4টা থাকতো, আবার মাঝে মাঝে এমন হতো যে একটা সিডিতে একটাই সিনেমা আছে, তো এরকম হতো। তো আমি কিন্তু সিডি কিনতাম, প্রচুর সিডি কিনতাম। ইভেন আমার বাসায় এখনো অনেকগুলো সিডি আছে, তো এই সিডিগুলো আমি কিনতাম। এখন কি সিডি কিনি? এখন আমি সেই ক্লাস 7-এর কথা বলছি, 7, 8, সর্বোচ্চ এই 3 বছর। এই 3 বছরের পর আমার কাছে মনে হয় না যে আমি কোনো দিন কোনো সিডি কিনছি। ইভেন তখন এমন হতো যে আমি রবীন্দ্রসঙ্গীতের সিডি কিনতাম, তারপরে হচ্ছে কিছু হিন্দি গান পছন্দ হতো, সেগুলো সিডি কিনতাম। আবার ইংলিশ কিছু কিছু মুভি হতো, ফাইনাল ডেস্টিনেশন, এইগুলোর যে সিরিজগুলো থাকতো, টয়লাইটের যে সিরিজগুলো থাকতো, এগুলোর সিডি কিনে রাখতাম, দেখতাম, যখন ইচ্ছে তখন দেখতাম ল্যাপটপে সিডি দিয়ে। এখন কি দেখি? এখন সিনেমা দেখা হয়, এখনো গান শোনা হয়, কিন্তু এখন কিন্তু আর সিডি কেনা হয় না। ইভেন আমার যে ল্যাপটপটা আছে ওখানে সিডি ডিস্ক নাই, ওখানে হচ্ছে এসএসডি প্লেয়ার বা কিছু একটা আছে, সিডি ডিস্ক নাই ওখানে। ঠিক আছে,
তো এসএসডি কার্ড বলে, এসএসডি কার্ড লাগানো হয়েছে এবং সিডি ডিস্ক ওখানে নাই। তো এই হচ্ছে ব্যাপারটা, যে তখন সময়টা এমন ছিল যে আমি সিডি কিনতাম, ওটা অনেক চাহিদা ছিল আমার কাছে, কিন্তু এখন এগুলোর কোনো চাহিদা আমার কাছে নেই। এটাই হচ্ছে অবিদ্যমান চাহিদা। সিডি কিন্তু এখনো বাজারে আছে, এখনো কিন্তু দোকানগুলো চলছে, এখনো কিছু দোকানে সিডি পাবা, কিন্তু মানুষ কিনছে না। এটাই হচ্ছে অবিদ্যমান চাহিদা। সো অনেক গল্প বললাম, রাইট? ওকে, দেন নেক্সট সাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে সুপ্ত চাহিদা। কিছু কিছু পণ্য বা সেবা ক্রয় করার জন্য ক্রেতারা খুব আগ্রহ প্রকাশ করছে, কিন্তু বর্তমান বাজারে বিদ্যমান কোনো পণ্য বা সেবাই সেই চাহিদা পূরণ করতে পারছে না, সেটা তাকে সুপ্ত চাহিদা বলে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা সুপ্ত চাহিদার মানে এখন কোন জিনিসটার চাহিদা সবচেয়ে বেশি, সুপ্ত চাহিদার মধ্যে কোন জিনিসটার চাহিদা সবচেয়ে বেশি। কিছু উদাহরণ দেওয়া আছে, এইডস রোগের প্রতিষেধক, ক্যান্সারের ভ্যাকসিন। এই জিনিসগুলো হচ্ছে এমন জিনিস যেটা ক্রেতারা এটা কিনতে চাচ্ছে এবং এটা তাদের লাগবে, এটা তাদের খুব বেশি প্রয়োজন, এটা তাদের খুব বেশি দরকার, কিন্তু এটা তারা বাজারে পাচ্ছে না, তো তাদের চাহিদাটা পূরণ হচ্ছে না। জানি তোমরা কমেন্ট সেকশনে কিসের কথা বলবা, তোমরা কমেন্ট সেকশনে করোনার ভ্যাকসিনের কথা বলবা, যে আপু এখন হচ্ছে আমাদের দেশে করোনার যে 6 লাখটা হচ্ছে, এখন আমাদের করোনার ভ্যাকসিনটা সবচেয়ে বেশি দরকার। করোনার ভ্যাকসিনটা পেলে আমরা হয়তো আমাদের নিউ নর্মাল আছে, নর্মাল একটা লাইফ আমরা লিড করতে পারবো, ঠিক আছে? যেটা আমরা এখন পাচ্ছি না, ঘরে থাকতে হচ্ছে বা প্রয়োজন ছাড়া আমরা বাইরে যেতে পারছি না, এটা আর হবে না। ইয়েস, রাইট, এটা একদম ঠিক। তো সুপ্ত চাহিদা হচ্ছে এই জিনিসগুলো, যেগুলো হচ্ছে ক্রেতারা খুব বেশি করে কিনতে চায়, কিন্তু বাজারে এই সব পণ্য, এ ধরনের কোনো পণ্য নেই, বা যেগুলো পণ্য আছে সেগুলো চাহিদা পূরণ করতে পারছে না। যেমন করোনা রোগের ভ্যাকসিনের ক্ষেত্রে দেখবা অনেকেই কিন্তু ভ্যাকসিন প্রস্তুত করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এমন হয়ে গেছে যে এই ভ্যাকসিনগুলো আলটিমেটলি আমাদের চাহিদা পূরণ করতে পারছে না, একটা স্টেজে গিয়ে এই ভ্যাকসিনগুলো বাদ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সুপ্ত চাহিদার ব্যাপারটা। ওকে, তাও কমেন্ট সেকশনে তুমি আমাকে জানাবা, দেখি যে কে কি বলে, কার কাছে কোন জিনিসের চাহিদাটা অনেক বেশি কিন্তু বাজারে সে পাচ্ছে না। জানলাম, নতুন নতুন এক্সাম্পল জানা হলো আমার। ওকে, দেন দেখো হ্রাসমান চাহিদা। হ্রাসমান চাহিদা হচ্ছে যেসব পণ্যের চাহিদা বাজারে কমে গিয়েছে তাকে হ্রাসমান চাহিদা বলে। আচ্ছা, এটা হচ্ছে সিডি প্লেয়ার। সিডি প্লেয়ারটা হ্রাসমান চাহিদার ক্ষেত্রেও হতে পারে। আমি তোমাদের যে গল্পটা বললাম, যে কিছুক্ষণ আগে একটা স্লাইড ছিল, সেটা হচ্ছে অবিদ্যমান চাহিদা, যেটা বাজারে আছে কিন্তু ক্রেতারা কিনতে চাচ্ছে না, এটাতে সিডি প্লেয়ার হতে পারে। আবার হতে পারে হ্রাসমান চাহিদার ক্ষেত্রেও এমনটা হতে পারে। হ্রাসমান চাহিদার ক্ষেত্রেও তোমার বাজারে যে পণ্যটা আছে বা বাজারে পণ্যটা কমে গিয়েছে, এটা আমরা আর কিনছি না, এমনটা হলে হ্রাসমান চাহিদা। সিডি প্লেয়ার, একটা আমি উদাহরণটা আগেই দিয়ে দিয়েছি তোমাদের। তারপর দেখো অনিয়মিত চাহিদা। অনিয়মিত চাহিদা বলতে বিভিন্ন মৌসুম ভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধিকে বোঝায়। যেমন এখন আমি যখন ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে শীতকাল, আমি যদিও কিন্তু শীতের কোনো পোশাক পরিনি, কারণ হচ্ছে কোচিংয়ের ভিতরে এত বেশি শীত নাই, কিন্তু যখন দেখা গেছে রাত যখন হবে, রাতের বেলা কিন্তু সন্ধ্যার সময় একটু শীত শীত লাগে, রাইট? তখন কিন্তু আমরা সোয়েটার পরছি। আবার যখন তোমার বর্ষাকাল হবে, তখন কিন্তু আমরা ছাতা ব্যবহার করছি, রেইনকোট ব্যবহার করছি। গরমকালে কিন্তু যাদের অ্যাফোর্ড করার সামর্থ্য আছে তারা এসি ব্যবহার করছে, যাদের নেই তারা হয়তো বা কুলার ব্যবহার করছে, ফ্যান ছাড়ছে। এটাই হচ্ছে অনিয়মিত চাহিদা, ঠিক আছে? এটাই হচ্ছে অনিয়মিত চাহিদা, যে মৌসুম ভিত্তিক আমার যে পণ্যের যে চাহিদাটা হচ্ছে এটা হ্রাস বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? তো অনিয়মিত চাহিদা তো বুঝতেই পারছো, বর্ষাকালে ছাতা, রেইনকোট, গরমের এসি, এই সব ব্যাপারগুলো। তারপরে আছে পূর্ণ চাহিদা। যখন চাহিদা এবং যোগান সমান থাকে তাকে পূর্ণ চাহিদা বলে, ঠিক আছে? এটা আসলে উদাহরণ দেওয়া যায় না, কারণ হচ্ছে যে বাজারে আসলে কখন কোন জিনিসের চাহিদা এবং যোগান একদম সমান সমান থাকবে, ইকুয়াল থাকবে, এটা কিন্তু আগে থেকে বলা যায় না, কেমন? তো এই জন্য বলা যাচ্ছে না যে পূর্ণ চাহিদা বা সমান, মানে চাহিদা এবং যোগান কখন বাজারে সমান আছে এবং কোন পণ্যটার ক্ষেত্রে সমান আছে, এটা আসলে বলা যাচ্ছে না। ওকে, তো আমরা জেনে রাখবো যখন চাহিদা এবং যোগান সমান থাকে বাজারে, সেটাই হবে পূর্ণ চাহিদা। তারপর দেখো মাত্রাতিরিক্ত চাহিদা। যখন যোগানের যে চাহিদা বেশি থাকে তখন মাত্রাতিরিক্ত চাহিদা বলে। যোগানের যে চাহিদা বেশি কোন কোন ক্ষেত্রে এমন জিনিসটা হয়? ফার্স্ট অফ অল বিদ্যুৎ, গ্যাস, হ্যাঁ এই জিনিসটাই। বিদ্যুতের ক্ষেত্রে দেখবা যে আমাদের মানুষ বেশি, জনসংখ্যা এত বেশি, সেই পরিমাণ কিন্তু বিদ্যুৎ আসলে নাই আমাদের সরকারের কাছে, বা এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এই কারণে কিন্তু দেখবা যে এখন বাড়িতে সোলার সিস্টেম লাগানো হচ্ছে, ছাদে হচ্ছে সোলার প্যানেল বসানো হচ্ছে, যেন বিদ্যুতের যে চাহিদাটা এটা কিছুটা হলেও আমরা হ্রাস করতে পারি। ঠিক চাহিদা হ্রাস না, বিদ্যুতের যে যোগানটা এটা আমরা বৃদ্ধি করতে পারি। আসলে সোলার সিস্টেম দিয়ে তো চাহিদা হ্রাস করা যাবে না, বা বিদ্যুতের যোগানটা বৃদ্ধি করা যাবে, কেমন? এই হচ্ছে ব্যাপারটা, যে যখন যোগানের থেকে চাহিদা বেশি থাকে তখন থেকে মাত্রাতিরিক্ত চাহিদা বলে। তো মাত্রাতিরিক্ত চাহিদার ক্ষেত্রে ডিমার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করা হয়।
মার্কেটিং এর ক্ষেত্রে কি করে, মার্কেটিং এর ক্ষেত্রে আমি ভোক্তার কাছে যাই, গিয়ে বলছি যে প্লিজ আমার পণ্যটা নেন, এটা নিলে আপনাদের কিন্তু এই উপকারগুলো হবে। কিন্তু ডিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ভোক্তাকে বলছি না যে আপনি আমাদের পণ্যটা নেন, উল্টো আমি ভোক্তাকে হচ্ছে মানা করছি বা আমি তাকে বলতেছি যে না নিলেও হবে, গ্যাস দরকার নেই আপনার, বিদ্যুৎ দরকার নেই আপনার, এরকম একটা ব্যাপার। ডিমার্কেটিং স্ট্র্যাটেজি কি আসলে তাকে ভোক্তাকে দিয়ে বলবো যে আপনি গ্যাস নিয়েন না, বিদ্যুৎ নিয়েন না, এভাবে তো হয় না। ডিমার্কেটিং স্ট্র্যাটেজি করতে হলে আমরা যেটা করি বা আমাদের সরকার যেটা করে, এটা হচ্ছে দাম বাড়িয়ে দেয়, বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, এগুলো কিন্তু ডিমার্কেটিং স্ট্র্যাটেজি। কেমন? তো ঘরে ঘরে গিয়ে তো বলা সম্ভব না যে আপনি গ্যাস নিয়েন না, বিদ্যুৎ নিয়েন না। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ডিমার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আমাদেরকে দামটা বাড়িয়ে দেয় বা সেবা কমিয়ে দেয়, এগুলো হচ্ছে ডিমার্কেটিং স্ট্র্যাটেজি। কেমন? আশা করি বুঝতে পেরেছো। আমি একটু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো চাহিদা প্রকাশের কিন্তু এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী স্লাইডে আসছে বিপণন অর্থ। তো বিপণন কি কি বিষয় বিপণন হতে পারে সেই বিষয়গুলো এখানে বলা আছে। বিপণন হতে পারে পণ্য, সেবা, অভিজ্ঞতা, ঘটনা, ব্যক্তি, স্থান, সম্পত্তি, প্রতিষ্ঠান, তথ্য, ধারণা, সবকিছুর বিপণন হতে পারে। পণ্য আর সেবা বিপণন সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, কারণ তোমরা অলরেডি জানো। অভিজ্ঞতা বিপণনটা বলবো। অভিজ্ঞতা বিপণনটা এমন হতে পারে, এই যে তোমরা যারা হচ্ছে আমাদের ফিনিক্সে যারা পেইড কোর্স করছো, তারা কিন্তু আমাদেরকে পে করেছো আমাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা শোনার জন্য, আমাদের কাছ থেকে কিছু সেবা পাওয়ার জন্য। তো সেবা তো দিচ্ছি এই যে ক্লাস নেওয়ার মাধ্যমে, কিন্তু অভিজ্ঞতাটা কেমন? হয়তো বা আমাদের ফার্স্ট ক্লাসে আমাদের যে টিচাররা আছে বা আমি কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে গেলাম, আমার যে অভিজ্ঞতাটা বা কীভাবে এক্সামটাকে আমি ফেস করেছি, এই অভিজ্ঞতাগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো বুঝতে পারছো, অভিজ্ঞতা বিপণন হচ্ছে। ঘটনা, বিভিন্ন ঘটনা আমি তোমাদের জানাচ্ছি। ব্যক্তিত্ব হতে পারে এমন যে বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন দেশে বেবিসিটার নিয়োগ করা হয়। তো বেবিসিটার নিয়োগ করার জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বাবা মা যান, গিয়ে বলে যে আমরা হচ্ছে সার্ভিস হোল্ডার, আমরা বাসায় বাচ্চা কাচ্চাকে এতটা সময় দিতে পারছি না, আমাদের বেবিসিটার লাগবে। তো ওই প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে বেবিসিটার অ্যারেঞ্জ করে দেয়। হয়তো ওই প্রতিষ্ঠানের কোনো কর্মচারী হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। এইটাই হচ্ছে ব্যক্তির বিপণন। বুঝতে পারছো? তারপরে আসছে স্থানের বিপণন। হ্যাঁ, স্থানের বিপণন হয়, জায়গা জমি বিপণন হয়, সম্পত্তির বিপণন হয়। প্রতিষ্ঠানটা কেমন হতে পারে? এবার তোমরা করোনাকালে অনেকেই দেখেছো যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে সাইন বলছে ছাত্রছাত্রী সহ স্কুল বিক্রি হবে, ছাত্রছাত্রী সহ কোচিং বিক্রি হবে। এই জিনিসগুলো কিন্তু প্রতিষ্ঠানের বিপণন। পুরো একটা প্রতিষ্ঠান, ওটার গুডউইল, ওটার স্টুডেন্ট, ওটার বেঞ্চ, ওটার মানে দুনিয়ার যা কিছুই কোচিংয়ের সাথে রিলেটেড, ওই স্কুলের সাথে রিলেটেড সব কিছুই কিন্তু বিপণন হচ্ছে। যদি স্পেসিফিক্যালি ওই কোচিংয়ের মানে বাড়িটা, ওই কোচিংয়ের যে তোমার ধরো কি বলবো, ওই কোচিংয়ের যে তোমার ধরো ঘর বাড়ি যে আছে বা যে দালানটা আছে, এটা যদি বিক্রি হতো তাহলে আমরা বলতাম এটা সম্পত্তির বিপণন। কিন্তু যখন সেই প্রতিষ্ঠানের গুডউইল অর্থাৎ সুনাম এবং ছাত্রছাত্রীর সহ বিক্রি হচ্ছে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিপণন। ঠিক আছে? তথ্য দেওয়া হতে পারে, এটা তোমার বিভিন্ন তথ্য প্রদানকারী সংস্থা আছে। তথ্য প্রদানকারী সংস্থার কিন্তু অনেক বেশি দরকার, মার্কেট রিসার্চ করার সময় এটা অনেক বেশি প্রয়োজন হয়। তারপর দেখো ধারণাটা কেমন? বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে, তারা কিন্তু তোমাকে বিভিন্ন ব্যাপারে মানে তুমি তার কাছে গিয়ে বিভিন্ন ব্যাপারে কনসাল্ট করতে পারো। এটাই হচ্ছে ধারণার বিপণন। তারা যখন তোমাকে কোনো আইডিয়া দিবে, আইডিয়া জেনারেট করবে, এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই তাকে পে করতে হবে। কেমন? এই হচ্ছে ধারণার বিপণনটা। দেন পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী স্লাইডে আছে ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি। তো তোমার হয়তো মনে করতে পারছো যে আমরা আগের স্লাইডে কিন্তু আলোচনা করেছিলাম ক্রেতা ভ্যালু সম্পর্কে। তো ওইটাই কিন্তু এখন আবার চলে আসছে। এখন আমরা একটু ইলাবোরেটলি জানবো যে ক্রেতা ভ্যালু জিনিসটা কি। পণ্যের মান, সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে ক্রেতা ভ্যালু বলে। ঠিক আছে? তাহলে বুঝো, পণ্যের মান বা সেবা বাড়লে ক্রেতার ভ্যালু বৃদ্ধি পায়। অন্যদিকে পণ্যের দাম বৃদ্ধি পেলে অর্থাৎ পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ভ্যালু হ্রাস পায়। এখানে কিছু সমীকরণ দেওয়া আছে। কাস্টমার ভ্যালু ইকুয়ালস টু বেনিফিট মাইনাস কস্ট। কিছু কিছু বইয়ে তোমরা দেখবা বেনিফিট ডিভাইড বাই কস্ট দেওয়া আছে। তো আমাদের কাছে বেনিফিট মাইনাস কস্টটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তো আমরা বেনিফিট মাইনাস কস্টটাই হচ্ছে যাবো। আচ্ছা, এখানে দেখো কিছু সমীকরণ দেওয়া আছে, একটু ভুল আছে স্লাইড বানাতে গেলে মাঝে মাঝে হালকা ভুল হয়ে যায়। যেমন এখানে দেখো, এখানে হচ্ছে 3টা সমীকরণ হবে, এখানে 1 2 3 4 দিয়ে দিয়েছে, এখানে 3টা সমীকরণ হবে। যেমন পারফরমেন্স স্মলার দেন এক্সপেকটেশনস ইকুয়ালস টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। অর্থাৎ এখানে যে 2টা আছে, এই যে এই 2টা যে আছে, এই 2টা আসলে হবে না। ঠিক আছে? এটা আমি স্কিপ করে দিলাম, এটা হবে না। কেমন? ঠিক আছে, ওকে।
পারফরমেন্স পারফরমেন্স যদি এক্সপেকটেশন চেয়ে ছোট হয় তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, অর্থাৎ ক্রেতা যেটা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছে সেই তুলনায় যদি আমাদের পণ্যের বা আমাদের সেবার পারফরমেন্স যদি ছোট হয় অর্থাৎ খারাপ হয়, দেন সে ডিসঅ্যাপয়েন্ট হবে আমাদের। আবার যদি এমন হয় পারফরমেন্স ইকুয়ালস টু এক্সপেকটেশন ইকুয়ালস টু স্যাটিসফ্যাকশন, অর্থাৎ পারফরমেন্স যদি আমাদের পণ্যের যে পারফরমেন্সটা সেটা যদি আমাদের ক্রেতার যে এক্সপেকটেশনস আছে সেটা সমান সমান হয়, তাহলে কিন্তু সেটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে তার মধ্যে। এরপর দেখো পারফরমেন্স যদি এক্সপেকটেশনসের চেয়ে বড় হয়, অর্থাৎ আমাদের মানে ক্রেতা আমাদের কাছ থেকে যা এক্সপেক্ট করেছে আমরা তার থেকে যদি আরও ভালো কিছু দিতে পারি তাহলে কিন্তু ডিলাইট হয়ে যায় ক্রেতা। এই যেমন ধরো তোমরা আমাদের কাছে একটা এক্সপেকটেশনস নিয়ে এসেছো, বা প্রিমিয়াম ব্যাচে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু একটা এক্সপেকটেশনস নিয়ে আমাদের কাছে এসেছো, তো আমাদের পারফরমেন্স যদি তোমাদের এক্সপেকটেশনের সমান হয় তাহলে তোমরা আমাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড হবা, হয়তো বা নেক্সটে তোমাদের ভাই বোনদেরকে বা তোমাদের জুনিয়রদেরকে আমাদের কথা বলবা বা আমাদের ব্যাপারে তোমরা ভালো কথা বলবা। আবার যদি এমন হয় যে আমাদের পারফরমেন্সটা তোমাদের এক্সপেকটেশনসকে ছাড়িয়ে গিয়েছে, মানে আমরা অনেক বেশি ভালো পারফর্ম করেছি, দেন কিন্তু তোমার ডিলাইট হয়ে যাবে বা তোমরা অনেক বেশি খুশি হবা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারগুলো। তো আমরা আশা করবো যে তোমাদের ডিলাইট করার, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তোমাদের ওপিনিয়নটা জানা, তোমরা আমাদের ক্লাসের সম্পর্কে কী ভাবছো, তোমরা কেমন চাচ্ছ, বা আজকে যে আমি লেকচারটা পড়াচ্ছি আমার এখানে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, বা আমার কোনো কথায় কোনো আমার কথাগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আরও বেশি এক্সাম্পল প্রয়োজন কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা কাস্টমাইজ ওয়েতে তোমাদের দিব, তোমরা যেভাবে চাবা আমরা ঠিক সেভাবেই করবো। এই জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমাদের জানাতে হবে, হয়তো বা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, আমাদের গ্রুপে ভিডিওগুলো যাবে বা আমাদের ইউটিউবে ভিডিওগুলো যাবে, ওখানে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর প্রিমিয়াম ব্যাচে যারা ভর্তি হচ্ছ তাদের সাথে তো আমরা জুমে ক্লাসে যাবোই, ওখানে গিয়ে তোমরা ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারছো, কেমন? তো নিজেদের এই ব্যাপারগুলো নিজেদের এক্সপেকটেশনসগুলো আমাদের জানাবা, আমাদের পারফরমেন্স সম্পর্কে আমাদের জানাবা যে কেমন হলো, তোমাদের রিভিউটা আমাদের জানাটা খুব বেশি দরকার। ওকে, অনেক কথা হলো, দেন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ক্রেতা সন্তুষ্টি বা কাস্টমার স্যাটিসফ্যাকশন। ন্যায্য মূল্যের সঠিক পরিমাণে মানসম্মত পণ্য বা সেবা প্রদান করলে ক্রেতা সন্তুষ্ট হয়, অর্থাৎ আমি যদি একটা ন্যায্য মূল্যের মধ্যে ভালো অর্থাৎ মানসম্মত পণ্য তোমাদের দিতে পারি বা ক্রেতাকে দিতে পারি তাহলে কিন্তু ক্রেতারা আমার প্রতি সন্তুষ্ট হবে। তো আমি ইংলিশে যে তোমাদের কিছু ইকুয়েশন পড়াচ্ছিলাম সেটারই হচ্ছে বাংলাটা এখানে দেওয়া আছে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ক্রেতারা অসন্তুষ্ট হয়, অর্থাৎ প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম, অর্থাৎ পারফরমেন্সের চেয়ে এক্সপেকটেশনস বেশি, সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা অসন্তুষ্ট হচ্ছে। আবার পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হচ্ছে, আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে ক্রেতারা অনুপ্রাণিত হচ্ছে, অর্থাৎ ডিলাইটেড হচ্ছে। দেন দেখো বিনিময় এবং সম্পর্ক। বিনিময় জিনিসটা কি? কাউকে কোনো কিছু দিয়ে তার নিকট থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের প্রত্যাশাকে বিনিময় বলা হয়। তো কাউকে কোনো কিছু দিয়ে বলতে ব্যাপারটা এমন যে ক্রেতারা হচ্ছে আমাকে আমার কাছ থেকে পণ্য নেওয়ার জন্য আমাকে টাকা দিচ্ছে বা আমাকে পে করছে, এটাই হচ্ছে বিনিময় সম্পর্ক, গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে পণ্য দিবা, এই হচ্ছে বিনিময় একটা সম্পর্কটা। তো বিনিময়ের ক্ষেত্রে কিন্তু সবসময় দুটি পক্ষ থাকবে, এক পক্ষে কিন্তু বিনিময় করা সম্ভব না, বিনিময় একটি দ্বিপাক্ষিক বিষয়। প্রত্যেক পক্ষের কাছে বিনিময়যোগ্য এমন কিছু থাকতে হবে যা অন্যের পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন যে তোমার প্রয়োজন আছে বা তোমার দরকার এমন কিছু পণ্য বা যে এমন কিছু সেবা আমার কাছে থাকতে হবে যেটা আমি তোমাকে দিতে পারি। ঠিক আছে, বিনিময়যোগ্য কিছু থাকতে হবে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন। সম্পর্ক ভিত্তিক বিপণন হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘকালীন সম্পর্ক সৃষ্টি এবং রক্ষা করা কার্যক্রম। সম্পর্ক ভিত্তিক বিপণনের একটা উদাহরণ আমি তোমাদের দিই আমার নিজের লাইফ থেকে। মার্কেটিং তো আসলে আকাশে বাতাসে সব জায়গায় থাকে, বুঝছো? মার্কেটিং তুমি যখন বাসা থেকে বের হবা তখন থেকে কিন্তু মার্কেটিংয়ের বিভিন্ন কার্যক্রম তোমার চোখে পড়বে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আম্মু সে একটা দোকানে যেত, সৃজা নাম, একটা সোনার দোকানে। সবসময় যেত না, আসলে এত বেশি তো যাওয়া হয় না। যখন সাপোজ কোনো রিলেটিভদের দিয়ে কোনো কিছু কিনতে হবে ওই সময় কিন্তু আমরা গোল্ডের দোকানের কাছে যাচ্ছি। রেগুলার তো যেতাম হয়তো বা অনেক দিন পর দেখা যাচ্ছে বছরে একবারও যাওয়া হয় না, এমনও কিন্তু মাঝে মাঝে হয়। তো এক্ষেত্রে যখনই যাই তখনই কিন্তু দেখা গেছে যে ওখানকার যে তোমার বিপণনকারীরা থাকে তারা কিন্তু আমাদের আম্মুকে সবসময় একটা ছোটোখাটো হলেও একটা গিফট দেওয়ার চেষ্টা করে। গিফটটা কেমন হতে পারে? সোনার দোকান যে সোনাই গিফট দিবে এমন কিন্তু না, ওরা এমন হতে পারে যে হচ্ছে টিফিন ক্যারিয়ার গিফট দিল। ঠিক আছে, টিফিন ক্যারিয়ার গিফট দিল, এমন হতে পারে যে তোমাকে একটা গ্লাস গিফট দিল।
ঠিক আছে, বা তোমাকে একটা অর্নামেন্টস রাখার একটা বক্স গিফট দিল, এরকম বেশ কিছু গিফট দিত। দেখছো যে ক্রেতা কিন্তু আমার কাছে 1 বছর পর পর আসে বা খুব দেরি করে করে আসে, কিন্তু তাও আমার কাছেই তো আসে। এটা চিন্তা করি তারা কিন্তু তাকে ধরে রাখার জন্য, তাদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করার জন্য এই ছোট ছোট গিফটগুলো দিচ্ছে। কেন দিচ্ছে? ক্রেতা সম্পর্ক তৈরি করার জন্য। আবার এমনও হয় যে বিভিন্ন জায়গায়, সাপোজ তুমি কোনো একটা ভালো কোনো ব্র্যান্ডের দোকানে তুমি গিয়েছো করতে, কি বলে, ড্রেস কিনতে গিয়েছো, ড্রেস কিনতে যাওয়ার পর তুমি দেখবা ওই দোকানে যখন কোনো সেল হয় বা যখন কোনো অফার চলে, তারা কিন্তু তোমাকে, বা নতুন যখন কোনো পণ্য আসে, নিউ অ্যারাইভাল আসে, তখন কিন্তু তোমাকে মেসেজ করে ফোনে জানিয়ে দিচ্ছে যে স্যার বা ম্যাডাম, আমাদের দোকানে এই প্রোডাক্টটা এসেছে বা এই পণ্যটা এসেছে, আপনি নেবেন কিনা, বা আপনার এটা সম্পর্কে কী ধারণা, আপনি আমাদের আউটলেটে এসে দেখে যান। এই বিষয়গুলো কিন্তু তারা আমাদের মেসেজ করতে থাকে। এটাই হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণনের যে ব্যাপারটা। কেমন? তো বিপণন সবসময় চেষ্টা করে আমাদের সাথে, যারা আমরা ভোক্তা আছি তাদের সাথে সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করার জন্য। দীর্ঘস্থায়ী করলে লাভ যেটা হবে যে আমরা বারবার তাদের কাছে যাবো। এটাই হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল কথা। ঠিক আছে, তা যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করবো তোমাদের। দেন দেখো, মার্কেট বা বাজার। মার্কেটিং এর ভাষায় কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেটকে বাজার বলে। ঠিক আছে, তো মার্কেটিং এর ভাষায় বাজার হচ্ছে ক্রেতা। খুব সিম্পলি একটা কথা, মার্কেটিং এর ভাষায় বাজার মানেই ক্রেতা, ক্রেতা মানেই বাজার। ঠিক আছে, তো বিক্রেতা কিন্তু বাজার না, ক্রেতা মানে বাজার। ঠিক আছে, মার্কেটিং এর ভাষায় দেখবা যে তোমার পণ্য বা সেবার যে সম্ভাব্য এবং বর্তমান ক্রেতা বলছে, সম্ভাব্য ক্রেতা কেন বলছে? সম্ভাব্য ক্রেতা বলছে কারণ হচ্ছে, সাপোজ তোমাদের ছোট ভাই বোন আছে, হয়তোবা তারা 6-7-এ পড়ছে, তাদের হাতে হয়তোবা তোমরা এখন অ্যান্ড্রয়েড ফোন দাও, কিন্তু তারা যখন 10-এ উঠবে, হয়তোবা তোমার ধর 9-10-এ পড়ছে, তখন কিন্তু তোমরা চিন্তা করবা যে তার একটা অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন। তখন তুমি তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছ। তো তোমার সেই ভাই বোন বা ছোট যে আমাদের ভাই বোনরা আছে, তারা কিন্তু এখন ফোনের ক্রেতা না হলেও আলটিমেটলি একটা সার্টেন এইজে গিয়ে কিন্তু তারা ঠিকই ফোন কিনবে। আবার সব পণ্যই আছে যেগুলো আমরা হয়তো বা এখন আমাদের প্রয়োজন নাই, কিন্তু একটা সার্টেন এইজে যাওয়ার পর বা একটা সিচুয়েশন আসার পর কিন্তু আমার পণ্যটা কিনবো। এই জন্যই মার্কেটিংয়ের ভাষায় মার্কেট বলতে তোমার প্রেজেন্ট অ্যান্ড পোটেনশিয়াল কাস্টমারকে বোঝায়। যে বর্তমানে যে আমার পণ্যটা কিনছে শুধু সেই আমার বাজার হবে বিষয়টা এমন না, ভবিষ্যতে যে আমার পণ্যটা কিনবে সেও কিন্তু আমার বাজার। ঠিক আছে, আর এই সংজ্ঞাটা একদম মুখস্থ করে ফেলবে। আমি জানি তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তাদের অলরেডি এই সংজ্ঞাটা একদম মুখস্থ আছে, কারণ এটা খুবই ইজি একটা সংজ্ঞা, আমাদের এসএসসিতে অনেকবার লিখতে হয়েছে, আমার তো এসএসসিতে থাকতেই মুখস্থ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তারপর দেখো, ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দের উৎপত্তি। তো মার্কেট ইকুয়ালস টু প্রেজেন্ট প্লাস পোটেনশিয়াল কাস্টমার্স অফ আ প্রোডাক্ট। তো এরকম এমসিকিউ মাঝে মাঝে আসে যে বাজার কি। অপশন এ আসছে হচ্ছে ক্রেতা, অপশন বি আসছে ক্রেতা ও বিক্রেতা, অপশন সি আসছে বিক্রেতা, অপশন ডি আসছে পণ্য। তখন তোমরা অনেকেই ভুলে পণ্য দাগায় ফেলো বা অনেকে ক্রেতা বিক্রেতা দাগায় ফেলো। নট, একদমই না, একদমই কোনোভাবেই না, ওইটা হবে না। ওটা হবে হচ্ছে ক্রেতা, শুধু ক্রেতা। এইতে যে অপশনটা থাকে ক্রেতা, সেটা হবে বাজারটা। ঠিক আছে, আমি আবারও তোমাদের ক্লিয়ার করি। মাঝে মাঝে এরকম এমসিকিউ চলে আসে যে বাজার কোনটা বা বাজার কি। তো এখানে অপশন দেওয়া থাকে, অপশন এ ক্রেতা, অপশন বি ক্রেতা এবং বিক্রেতা, অপশন সিতে থাকতে পারে হচ্ছে পণ্য, অপশন ডিতে থাকতে পারে হচ্ছে সেবা, এরকম কিছু থাকতে পারে। তো তোমরা কিন্তু ভুলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাতে দাগায় দাও, এটা কিন্তু হবে না, একদমই ভুল করা যাবে না। ওখানে তোমাদের দাগাতে হবে শুধু ক্রেতা। মার্কেটিং এর ভাষায় শুধু ক্রেতাই হচ্ছে তোমার বাজার। কেমন? ওকে, বাজারের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। বাজার নিয়ে আমরা অনেক বড় একটা চ্যাপ্টার পড়বো, বাজার বিভক্তিকরণ নিয়ে আমাদের লেকচার 5-এ অনেক বড় একটা চ্যাপ্টার হতে যাচ্ছে, তখন আমরা আরো ইলাবোরেটলি আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো, এখানে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, বিক্রয় এবং বিপণনের পার্থক্য। এই পার্থক্যগুলো তোমাদের পড়ে নিতে হবে নিজে থেকে, কারণ তোমাদের যেহেতু রিটেনে অনেক মার্কস আছে, রিটেনের ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যগুলো তোমাদের জানতে হবে। বিক্রয় এবং বিপণনের মধ্যে দেখো, বিক্রয়ের উদ্দেশ্য হলো পণ্য বা সেবার মালিকানা হস্তান্তরের মাধ্যমে মুনাফা অর্জন করা, আর বিপণনের উদ্দেশ্য কি? ক্রেতা সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা। ঠিক আছে, বিক্রয় জাস্ট হস্তান্তর প্রক্রিয়া, এবং হস্তান্তর প্রক্রিয়াটা হস্তান্তর কেন করা হচ্ছে? মুনাফা অর্জনের জন্য। বিপণনটা কিন্তু এমন না, বিপণন করা হচ্ছে দীর্ঘ মেয়াদে ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং ক্রেতার সন্তুষ্টি বিধান বা ক্রেতাদের জন্য একটা সন্তুষ্টি অর্জন করার একটা প্রক্রিয়া হচ্ছে বিপণন।
ঠিক আছে। তো বিক্রয় কেবল মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে, বিপণন স্থানগত, সময়গত, মালিকানাগত, সেবাগত সব ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। বিক্রয় কার্যক্রম মূলত পণ্য উৎপাদনের পর থেকে শুরু হয়, কিন্তু বিপণন কার্যক্রম পণ্য উৎপাদনের অনেক পূর্ব থেকেই চলতে থাকে বা শুরু হয়। কেন আমি বললাম, আমি আগেই বারবার বলেছি যে বিপণন যে শুধুমাত্র উৎপাদন সংক্রান্ত কাজ বা পণ্য বেচা কেনা সংক্রান্ত কাজ এমনটা না। বিপণন শুরু হয় অনেক আগে থেকে, একটা পণ্য উৎপাদনের অনেক আগে থেকে বিপণনটা শুরু হয়। কারণ বিপণনকারীকে কিন্তু রিসার্চ করতে হয়, মার্কেট রিসার্চ করার পর জানতে হয় যে আমার ভোক্তা কী টাইপের পণ্য চাচ্ছে, কেমন তাদের পছন্দ অপছন্দ, এটা জানার পর কিন্তু তারা একটা ডিসিশনে আসার পর পণ্য উৎপাদন শুরু করে। পণ্য উৎপাদন শুরু হওয়ার আগে থেকেই তাই বিপণন কার্যক্রমটা শুরু হচ্ছে। তারপরে দেখো, বিক্রয় কার্যাবলীর মধ্যে পরিকল্পনা, ক্রেতা অনুসন্ধান, ক্রেতাকে অবহিতকরণ, প্ররোচিতকরণ প্রভৃতি উল্লেখযোগ্য। তো বিপণন কার্যক্রমের মধ্যে মূলত যে ফ্যাক্টটা কাজ করে সেটা হচ্ছে আমি ক্রেতাকে পণ্য বিক্রি করব, কিভাবে বিক্রি করব ক্রেতার কাছে, এই রিলেটেড সব কিছুই হচ্ছে বিক্রয়ের ব্যাপার স্যাপার। কিন্তু বিপণনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় তো আছেই, মানে ক্রয়টা কিন্তু বিপণনের মধ্যেই, বিক্রয়টা কিন্তু বিপণনের মধ্যেই পড়ে যাচ্ছে। তো ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, তথ্য সংগ্রহকরণ, তারপরে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এই সবগুলোই কিন্তু বিপণন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যখন বিপণন কার্যাবলী সম্পর্কে লেকচার 4টা পড়বো তখন আমরা আরো ভালোভাবে জানতে পারবো যে বিপণনের কার্যাবলীগুলো কোনগুলো। ঠিক আছে। তো বিক্রয় হলো পণ্যের মালিকানা হস্তান্তর সংক্রান্ত প্রক্রিয়া, আর বিপণন কি সামাজিক ও ব্যবস্থাপনা প্রক্রিয়া। ওকে, তারপরে দেখো প্রয়োজন এবং অভাব চাহিদার মধ্যে পার্থক্যটা আমি আগে বলেছিলাম তোমাদের পড়ে নেওয়ার জন্য, হয়তোবা তোমরা এতক্ষণে খাতায় লিখেও ফেলেছো। এই যে দেখো আমাদের স্লাইডেও কিন্তু খুব সুন্দর করে প্রয়োজন, অভাব এবং চাহিদার পার্থক্যটা দেওয়া আছে। তো এই পার্থক্যটা তোমরা তোমাদের লেখা পাঠ্যগুলোর সাথে হচ্ছে মিলাবা, মিলানোর পর দেখবা যে আসলে তোমাদের কেমন হয়েছে, তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এখান থেকেও তোমরা করতে পারো। যেমন দেখো, প্রয়োজন উৎপত্তি হয় মানুষের অভাব মানে বঞ্চনা বোধ থেকে, আর অভাব সৃষ্টি হচ্ছে প্রয়োজন থেকে, আর চাহিদা সৃষ্টি হচ্ছে অভাব বোধ থেকে। ঠিক আছে, এখানে অভাব বানানটি একটু ভুল আছে, এটা হচ্ছে ভ। ওকে, তারপরে হচ্ছে প্রয়োজনকে মানসিক বা বিমূর্ত স্তর বলা হয়। আচ্ছা, প্রয়োজনটা হচ্ছে বিমূর্ত একটা স্তর, মানসিক একটা স্তর, আর অভাব হচ্ছে মূর্ত স্তর। কিন্তু অভাবটা আমরা মানে মানে মূর্ত অবস্থায়, অর্থাৎ আমাদের জ্ঞান থাকা অবস্থায় আমরা এটা বিবেচনা করি যে আসলে আমরা কি খেতে চাই, স্পেসিফিক্যালি একটা বস্তু যদি আমরা খেতে চাচ্ছি বা নিতে চাচ্ছি, এটা হচ্ছে মূর্ত স্তরের বিষয়টা। আর চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা স্তর। আচ্ছা, যেহেতু প্রয়োজনে স্পেসিফিক্যালি কোনো পণ্য বলা হয় না, শুধু খাদ্য, বস্ত্র বা বাসস্থানকে ইন্ডিকেট করা হয়, সেক্ষেত্রে প্রয়োজনের আয়তনটা হবে অনেক বেশি ব্যাপক। আর অভাবের ক্ষেত্রে দেখবা অভাব কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত। কারণ অভাবটা স্পেসিফিক্যালি একটা প্রোডাক্টকে বা একটা পণ্যকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, আর চাহিদার আয়তন আরও ছোট, কারণ চাহিদা এমন একটা ব্যাপার যে সবাই কিন্তু সব পণ্য অ্যাফোর্ড করতে পারে না। যখন ওই আমাদের অভাবটা যখন হচ্ছে তোমার ক্রয় ক্ষমতা দ্বারা নির্দেশিত হয় তখন কিন্তু এটাকে চাহিদায় চলে আসে। এই জন্য বলবো চাহিদার আয়তনটা আরও ছোট, অত্যন্ত ছোট। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। প্রয়োজনের উদাহরণ হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা। আর অভাবের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, আমি আগেও যে উদাহরণটা বলেছি, ক্ষুধার ক্ষেত্রে ভাত বা ফাস্টফুড, পোশাকের ক্ষেত্রে লুঙ্গি বা প্যান্ট ইত্যাদি। আর চাহিদার ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে অভাব মেটানোর উপযোগী যে কোনো পণ্য। চাহিদার ক্ষেত্রে কোনটা? ক্রয় ক্ষমতার মধ্যে অভাব মেটানোর উপযোগী যে কোনো পণ্য। ঠিক আছে, ওকে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্য। এটা কিন্তু আমাদের জানতেই হবে, কারণ আমি একটা প্রশ্ন, যারা হচ্ছে প্রিমিয়াম ব্যাচে যারা আছে বা হচ্ছে যারা তোমরা ফ্রি ক্লাস করছো, তাদের কাছে হয়তো একটা সাজেশন শিট আমাদের যাবে, ওখানে একটা প্রশ্ন থাকবে, সাজেশন শিটে একটা প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে প্রশ্নটা এমন যে সকল ভোক্তাই ক্রেতা, কিন্তু সকল ক্রেতা ভোক্তা না। তো এই কথাটার মানেটা কি? আমি আসলে খুবই কনফিউজিং একটা লাইন, আই নো। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের পার্থক্যটা বুঝতে হবে যে ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্যটা কি। তো চলো এখন আমরা পার্থক্যটা একটু রিড করি। ক্রেতা দেখো, যে পরবর্তী বিক্রয় বা ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে। ক্রেতা হচ্ছে এমন জন যে এমনও হতে পারে তোমার ভোগ করার জন্য পণ্যটা কিনেছে, এমনও হতে পারে পরবর্তীতে সে পণ্যটাকে সেল করে দিবে, এই জন্য সে পণ্যটা কিনেছে। ঠিক আছে, কিন্তু ভোক্তা কিন্তু পণ্য বা সেবা যাই কিনুক না কেন, সে কিন্তু নিজে ব্যবহার করার জন্য ওটাকে কিনে। ঠিক আছে, তো ভোক্তা নিজে ব্যবহার করে, ভোক্তা ওটাকে কখনো পুনঃবিক্রয় করে না। আবার দেখো, ক্রেতার ক্ষেত্রে ভোগ বিক্রয় উৎপাদন কার্যে ব্যবহারের জন্য ক্রয় করা হয়। হ্যাঁ,
তো ক্রেতা মাঝে মাঝে এমনও হতে পারে নিজে ভোগ করছে, এমনও হতে পারে যে বিক্রি করছে, এমনও হতে পারে যে পণ্যটা সে কিনে আনছে সেটা সে প্রসেস করে আরও কিছু নতুন কোনো পণ্য উৎপাদন করছে। কেমন? আচ্ছা, কিন্তু ভোক্তার ক্ষেত্রে দেখবা ভোক্তার ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে পণ্যের ব্যবহার করা, শুধুমাত্র পণ্য ব্যবহার করার জন্য ভোক্তা ক্রয় করে। ভোক্তার এমন কোনো উদ্দেশ্য থাকে না যে এই পণ্যটা আমি কিনেছি এটা দিয়ে আমি নতুন কিছু বানাবো বা নতুন কিছু তৈরি করে বিক্রি করবো, এমন উদ্দেশ্য থাকে না। ক্রেতার ক্ষেত্রে দেখো মূল্য বা প্রতিদান আবশ্যক। আচ্ছা হ্যাঁ, ক্রেতার ক্ষেত্রে এমন ব্যাপারটা যে সে যখন পণ্যটা সেল করবে তার কাছে কিন্তু মূল্য বা প্রতিদান সে আশা করে, কিন্তু ভোক্তা কিন্তু নিজেই ভোগ করছে সেজন্য সেগুলোর প্রতিদান আশা করছে না। পণ্যের রূপগত, স্থানগত, সময়গত ও প্রচারগত উপযোগ সৃষ্টি করছে ক্রেতা। ঠিক আছে, ক্রেতা করছে কি, ক্রেতা যেটা পণ্যটা কেনার পরে ওটাকে প্রসেস করছে, নতুন কোনো পণ্য উৎপাদন করছে বা বিভিন্ন স্থানে গিয়ে অন্যান্য স্থানে গিয়ে বিক্রি করছে বা বিভিন্ন সময় পণ্যটা বিক্রি করছে গুদামজাতকরণ করার পর। তো এই জন্য বলা যায় যে ক্রেতা কিন্তু কখনো কখনো পণ্যের রূপগত, স্থানগত এবং সময়গত, মাঝে মাঝে প্রচারগত উপযোগও সৃষ্টি করে থাকে। কিন্তু ভোক্তা কোন উপযোগ সৃষ্টি করে না, উল্টা উপযোগ নিঃশেষ করার কাজে ব্যস্ত থাকে। তো দেখো এখানে লেখা আছে কোন উপযোগ ভোক্তা সৃষ্টি করে না বরং উপযোগ নিঃশেষ করে। ঠিক আছে, ওকে, কারণ ভোক্তা তো খেয়ে ফেলছে, ভোক্তা তো নিজে ব্যবহার করছে, সে তো অন্যকে ব্যবহার করানোর জন্য বা অন্যের কাজে হেল্প করার জন্য কিছু তৈরি করছে না বা বিপণনও করছে না বা পুরো বিক্রয় করছে না। এই জন্য এরা হচ্ছে ভোক্তা, নিজেই ভোগ করে ফেলছে, নিজেই উপযোগটাকে নিঃশেষ করে ফেলছে। তারপর দেখো ক্রেতার ক্ষেত্রে ক্রেতাকে ক্রয় সংক্রান্ত কাজ যেমন পণ্য ও মূল্য অনুসন্ধান, সিদ্ধান্ত গ্রহণ, মূল্য পরিশোধ ইত্যাদি কাজ করতে হয়, কিন্তু ভোক্তা ক্রেতা না হলে তাকে ক্রয় সংক্রান্ত কাজ করতে হয় না। এটা কেমন? এই কথাটার মানে কি যে ভোক্তা ক্রেতা না হলে তাকে ক্রয় সংক্রান্ত কাজ করতে হয় না। এখন তুমি আমি তো বললাম যে সকল ভোক্তা কিন্তু ক্রেতা না। এই যেমন ধরো যে হচ্ছে আমাদের বাসায় বা তোমাদের বাসায় বাজার কারা করে? বাজার নর্মালি হচ্ছে বাবারা করে বা মারা করে। বাচ্চা কাচ্চা আমরা যারা আছি, আমরা যারা ভাই বোনরা আছে, আমরা কিন্তু বাজার করি না, কিন্তু আমরা কিন্তু খাবারটা ঠিকই খাচ্ছি। আম্মু যখন বাজার করে আনছে সে রান্না বান্না করছে, বা আব্বু যখন বাজার করে আনছে আম্মু রান্না করছে, এরপর কিন্তু আমরা কিন্তু সবাই খাচ্ছি। শুধু যে আব্বু ক্রেতা, আব্বু বা মা তারা হচ্ছে ক্রেতা, তারা বাজার থেকে পণ্যটা কিনে আনছে, কিন্তু আমরা যারা ভোগ করছি আমরা কিন্তু ক্রেতা না, আমরা হচ্ছে ভোক্তা। এই জন্যই বলা হয় যে ভোক্তা ক্রেতা না হলে তাকে ক্রয় সংক্রান্ত কাজ করতে হয় না। ঠিক আছে, আমরা ভোক্তা হলেও আমাদের যদি কখনো বলা হয় যে ঠিক আছে তোমরা শাকসবজি বাজার থেকে বাইরে থেকে কিনে নিয়ে আসো, তাহলে ব্যাপারটা এমন হতো যে আমরা ভোক্তা প্লাস ক্রেতা। কিন্তু যেহেতু আমরা কিনছি না, আমরা শুধুমাত্র ভোগ করছি, এই জন্য আমরা ভোক্তা। আমাদের মতো জেনারেশনকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ভোক্তা ক্রেতা না হলে তাকে ক্রয় সংক্রান্ত কার্য করতে হয় না। কিন্তু ক্রেতাকে কিন্তু সবসময় ক্রয় সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হয়, যেমন মূল্য অনুসন্ধান করতে হয়, পণ্য মান কেমন আছে এটাকে যাচাই বাছাই করতে হয়, মূল্য পরিশোধ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় যে সে কেমন পণ্য নিবে, কোন পণ্য নিবে, এই সব কিছুই কিন্তু ক্রয় সংক্রান্ত কাজ, এগুলো ক্রেতা করে। কিন্তু ভোক্তা যদি ক্রেতা না হয়ে থাকে সেই ক্রয় সংক্রান্ত কাজ করে না। এই হচ্ছে ওভারঅল ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্যের বিষয়টা। আচ্ছা, এখন যে বিষয়টা আমি পড়াবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য, সেটা হচ্ছে ক্রেতার সম্পর্কযুক্ত দল। এই বিষয়টা কিন্তু তোমরা কখনো ইন্টার লেভেলে পড়োনি, কিন্তু তোমাদের অ্যাডমিশনে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো যেমন দেখো, সম্ভাব্য মুনাফা যোগ্যতা ও পূর্বানুমানকৃত ক্রেতা আনুগত্যের উপর ভিত্তি করে কোম্পানি তার ক্রেতাদেরকে 4টি সম্পর্কযুক্ত দলে ভাগ করে। প্রত্যেক দলের জন্য কোম্পানি পৃথক পৃথক সম্পর্ক ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করে। ঠিক আছে, এটা কেমন? ক্রেতা সম্পর্কযুক্ত দল হচ্ছে এমন একটি বিষয় যেখানে সম্ভাব্য মুনাফা যোগ্যতা এবং আনুগত্য, ক্রেতা আনুগত্যের উপর ভিত্তি করে কোম্পানি তাদের যে ক্রেতারা আছে তাদেরকে 4টি ভাগে ভাগ করে। এটাই হচ্ছে ক্রেতা সম্পর্কযুক্ত দল। আরো ক্লিয়ার হবা পরবর্তী স্লাইডটা দেখলে। ক্রেতা সম্পর্কযুক্ত দলের দেখো ফার্স্ট অফ অল দেয়া আছে হচ্ছে উড়ন্ত ক্রেতা বা বাটারফ্লাই। এরা কারা? এরা হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা কিন্তু অধিক লাভজনক। ঠিক আছে, স্বল্পমেয়াদী ক্রেতা কিন্তু অধিক লাভজনক, আর অধিক লাভজনক হলেও এরা কম আনুগত্য প্রকাশ করে। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ইজি হবে বুঝতে। ধরো হচ্ছে আমি অফিস থেকে বা আমি আমার ভার্সিটি থেকে এসেছি, আসার পথে আমি দেখলাম তোমার সেইলরে 50% সেল চলছে। সেইলর একটা কাপড়ের ব্র্যান্ড,
তোমরা হয়তো বা অনেকেই জানো, অনেকেই চিনো। তো ওখানে হচ্ছে কাপড়ের সেল চলছে, মানে ড্রেসের উপর 50% অফ। তো আমি চিন্তা করলাম যে ওয়াও 50% অফ, এটা বিশাল অফার। তখন আমি তো কিছু চিন্তা ভাবনা না করে ওখানে চলে গেলাম, গিয়ে ওখান থেকে আমি কেনাকাটা করলাম। ওখান থেকে আমি বেশ কিছু ড্রেস কিনলাম, 2-3টা কিনলাম, কেনার পরে বাসায় চলে আসলাম। এরপর ধরো ঈদ গেল, পূজা গেল, পহেলা বৈশাখ গেল, আমার আর কোনো খেয়াল নাই, আমি ওখানে গেলামও না, আমি ওখান থেকে কোনো পণ্য পারচেসও করলাম না। এমনটা যদি হয় তাহলে আমি হচ্ছে বাটারফ্লাইজ বা উড়ন্ত ক্রেতা। ঠিক আছে, আমি কিন্তু তাদের জন্য লাভজনক, কিন্তু আমার আনুগত্যটা হচ্ছে কম, অর্থাৎ আমি হচ্ছে স্বল্প মেয়াদী ক্রেতা। দেখো এখানে লেখা হয়েছে যে এই ধরনের ক্রেতারা যারা সেল দেখে চলে আসে তারা অধিক লাভজনক হলেও কম আনুগত্য প্রকাশ করছে, এবং এই ধরনের ক্রেতাদের আকর্ষণের জন্য কোম্পানি আক্রমণাত্মক প্রচারমূলক কৌশল গ্রহণ করে থাকে। যেমন এই সমস্ত ক্রেতাদেরকে ক্যাপচার করার জন্যই কিন্তু একটা কোম্পানি বা একটা হচ্ছে প্রতিষ্ঠান কিন্তু এভাবে সেল দেয় বা অফার দেয়, একটা শুধু একটা ফ্রি, বা একটা বাই 1 গেট 2 ফ্রি, বা বাই 2 গেট 1 ফ্রি, এরকম অফার দিয়ে থাকে শুধুমাত্র বাটারফ্লাই যে ক্রেতারা আছে তাদেরকে ধরার জন্য। তো এই ধরনের ক্রেতাদের কোম্পানি দীর্ঘমেয়াদী ক্রেতায় রূপান্তর করতে অনেক বেশি চেষ্টা করলেও সফল হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে বাটারফ্লাই বা উড়ন্ত ক্রেতা। পরবর্তীতে দেখো স্ট্রেঞ্জার্স বা আগন্তুক কারা? কম লাভজনক এবং কম আনুগত্য প্রদর্শনকারী ক্রেতা। এরা হচ্ছে বেশি একটা আনুগত্য প্রদর্শন করে না, তার মানে এরা হচ্ছে স্বল্পমেয়াদী ক্রেতা এবং এরা কম লাভজনক। কোম্পানির তৈরিকৃত পণ্য এবং ক্রেতার চাহিদার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। তো এই ধরনের ক্রেতাকে কোম্পানি ধরে রাখার জন্য কোনো বিনিয়োগ করে না। তো স্ট্রেঞ্জার্স হচ্ছে এমন যে তোমার মানে এরা আসলে কি চায়, এরা হয়তো বা কোম্পানিকে বুঝাতে পারে না, বা কোম্পানি এদের পছন্দ মতো পণ্য তৈরি করতে পারে না। তো এদের পছন্দ এবং তোমার কোম্পানির পণ্যের মধ্যে সামঞ্জস্য থাকে না, খুব কম সামঞ্জস্য থাকে। এরাই হচ্ছে স্ট্রেঞ্জার্স বা আগন্তুক। ঠিক আছে, এই ধরনের ক্রেতাদেরকে কোম্পানি ধরে রাখার জন্য কোনো বিনিয়োগ করে না। তারপরে দেখো পরবর্তী স্লাইডে ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধু। এটা পড়ানোর আগে একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে ট্রু ফ্রেন্ডস বা প্রকৃত বন্ধুর ক্ষেত্রে তোমরা দেখবা যে তোমার একটা ইয়ে আছে, তোমার আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড ইয়োলো। তো ওখানকার পোশাক আমার পরতে খুব ভালো লাগে, ওখানকার পোশাকগুলো আমার খুব পছন্দ। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি ওখান থেকে একটা ড্রেস কিনবো। তো আমি ধরো কিনলাম, কেনার পর আবার ঈদ আসলো, ঈদে গেলাম, ঈদে গিয়ে আবার পোশাক কিনলাম, তারপরে ধরো যে পূজা আসলো, কোরবানির ঈদ আসলো, সব সময় গেলাম, বা আমার সাপোজ কোনো নতুন কোনো ড্রেস লাগবে, কোনো পার্টি আছে, তখন আমি ইয়োলোতে গিয়ে জামাটা কিনে ফেললাম। তো এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর বা ট্রু ফ্রেন্ডের বৈশিষ্ট্য। আবার আমি যখন ইউরো থেকে কোনো ভালো জামা কিনি, কেনার পর আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাই, আমি তাদেরকে বলি যে দেখো আমি এই নতুন জামাটা কিনেছি, সবার কাছে আমি জানাই। তো আমি মানুষের কাছে ইয়োলোর যে গুড উইলটা আছে এটাকে আমি বৃদ্ধি করি। আমি যখন আমার ফ্রেন্ডদেরকে জানাই, আমি যখন সবার কাছে প্রচার করি ইয়োলোর এই ভালো জিনিসগুলো সম্পর্কে, তখন কিন্তু আমি ইয়োলোর গুড উইলটাকে বৃদ্ধি করছি। কেমন? তো ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধুর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেখো অধিক লাভজনক এবং অধিক আনুগত্য প্রদর্শনকারী ক্রেতা। অধিক লাভজনক কেন বলা হয়েছে? কারণ হচ্ছে আমি তোমার বারবার হচ্ছে ওদের কাছে যাচ্ছি, ওদের সাথে আমার একটা ক্রেতার সম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছে, তারা একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়েছে, আমি ওদের কাছে যাচ্ছি, তারা আমাকে ভালোভাবে আপ্যায়ন করছে, আমাকে ভালোভাবে দেখাশোনা করছে, সার্ভিস দিচ্ছে, প্লাস মাঝে মাঝে আমাকে ফোনে খোঁজখবর নিচ্ছে, আমাকে মেসেজ করছে। তো এই একটা ব্যাপারটা যে আমি তাদের জন্য অধিক লাভজনক এবং অধিক আনুগত্যের প্রদর্শন করছি। যদি অন্য জায়গায় সেলও চলে, দেখা গেছে যে সেল চললো, আমি গিয়ে দেখে আসলাম, কিন্তু জিনিস কিনছি না, জিনিসটা আমি কি ইউরো থেকে কেনার জন্য আমি ওয়েট করে আছি। ঠিক আছে, তারপর দেখো কোম্পানির তৈরিকৃত পণ্য ও ক্রেতার চাহিদার মধ্যে শক্তিশালী সামঞ্জস্য থাকে। তোমার পছন্দের যে ব্র্যান্ডগুলো হবে, তুমি দেখবা ওই ব্র্যান্ডের পণ্যগুলোর সাথে তোমার পছন্দ খুব ইজিলি মিলে যাচ্ছে, অর্থাৎ ওই ব্র্যান্ডের পণ্যগুলোর সাথে ক্রেতার যে চাহিদা আছে সেটা ইজিলি মিলে যাচ্ছে এবং শক্তিশালী সামঞ্জস্য থাকছে। তো ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধুরা হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক ক্রেতা। এই ধরনের ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কোম্পানি অধিক বিনিয়োগ করে থাকে। এই সকল ক্রেতাদের আনন্দ দান ধরে রাখা এবং বৃদ্ধি করার জন্য কোম্পানি নিয়মিত সুসম্পর্ক বজায় রাখে। ওই যে বললাম না যে আমি গেলে আমাকে অনেক বেশি আপ্যায়ন করছে, আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, প্লাস হচ্ছে আমাকে ফোনে কিন্তু তারা আমাকে মেসেজের মাধ্যমে আমাকে জানাচ্ছে যে হ্যাঁ আমরা আছি, নতুন পণ্য আসছে, আপনি কিন্তু আমাদের আউটলেটে আসতে পারেন। এই ব্যাপারটা যে এই ধরনের ক্রেতাদেরকে ধরে রাখতে কোম্পানি বিভিন্নভাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তো এই ধরনের ক্রেতারা নিয়মিত একই কোম্পানির পণ্য ক্রয় করে এবং পণ্য সম্পর্কে অন্যকে অবহিত করে। তো জিনিসটা মনে রাখবা যে ট্রু ফ্রেন্ড যারা আছে তারা নিয়মিত একই কোম্পানির পণ্য কিনছে, তারা ব্র্যান্ড চেঞ্জ করছে না, তারা একই কোম্পানির পণ্য কিনছে, প্লাস এই পণ্য সম্পর্কে বাকিদেরকে জানাচ্ছে।
যে এই পণ্যটা আমরা কিনেছি, এটা অনেক ভালো, আপনারাও যেতে পারেন। এটা হচ্ছে ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্যগুলো। আশা করি বুঝতে পারছো। তোমাদেরও হয়তো বা কোনো ফেভারিট ব্র্যান্ড আছে যেখান থেকে তোমরা অলওয়েজ পারচেস করো, সবসময় ওখান থেকেই কেনাকাটা করছো। তো তোমরা যেখান থেকে সবসময় কেনাকাটা করো ওই ব্র্যান্ডগুলো কিন্তু চেষ্টা করে তোমাদেরকে আরও বেশি ভালোবাসার, বেশি তোমাদেরকে তোমাদের পছন্দ মতো পণ্য উপহার দেওয়ার। ঠিক আছে, ওকে। দেন সবচেয়ে ছ্যাঁচড়া প্রজাতি হচ্ছে নাছোড়বান্দা বা বার্নাকেলস। তো বার্নাকেলসটা কেমন? এরা হচ্ছে অধিক আনুগত্য প্রদর্শনকারী ক্রেতা, কিন্তু অল্প লাভজনক। কিছু ক্রেতা আছে না, ধরো তোমার বিভিন্ন আউটলেটে যাচ্ছে, বিভিন্ন দোকানে যাচ্ছে, যাওয়ার পরে মানে সব জামা কাপড় খুলতেছে, খুলে খুলে দেখতেছে, দেখার পর তাদের কিছুই পছন্দ হচ্ছে না। তারা দোকানদারকে বলতেছে যে ভালো, কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখান, বা এইটার মধ্যে ওইটা দেখান, এই কালারের মধ্যে ওই ডিজাইন দেখান। মানে বিভিন্নভাবে মানে বারবার তারা হচ্ছে এক্সকিউজ দিয়েই যাচ্ছে। পণ্য নিচ্ছে ঠিকই, বাট অনেক বেশি ডিস্টার্ব করছে, অনেক বেশি সময় তারা ক্ষেপণ করছে। তো এই যে সময় তারা নিচ্ছে, এই সময় কিন্তু একটা বিপণনকারী কিন্তু অন্য কাস্টমারদের সময় দিতে পারতো, বা এই যে তারা জিনিসপত্রগুলো বারবার দেখছে বা হচ্ছে সব কিছু খুলে দেখছে, এগুলোতে কিন্তু তোমার কাইন্ড অফ তোমার ডিস্টার্ব হচ্ছে কোম্পানির লোকদের। তো এই ব্যাপারটার ক্ষেত্রে কোম্পানি বিক্রয় বৃদ্ধি করে, মাঝে মাঝে ফি বৃদ্ধি করে, মাঝে মাঝে সেবা হ্রাস করার মাধ্যমে এদের কাছ থেকে মুনাফা অর্জন করতে চায়। তো এই ধরনের ক্রেতা অর্থাৎ বার্নাকেলস বা নাছোড়বান্দা যারা আছে, যারা দোকানে গিয়ে খুব বেশি ডিস্টার্ব করে বিপণনকারীদের, এই ধরনের ক্রেতাদের কোম্পানি পরিহার করতে চায়। ঠিক আছে, তো এরা হচ্ছে কম আনুগত্য প্রদর্শনকারী ক্রেতা, কিন্তু অল্প লাভজনক। ঠিক আছে, তো এই গেল ওভারঅল ব্যাপারটা। তো এইখানে তোমার হচ্ছে ক্রেতা সম্পর্কিত দলের একটা ম্যাট্রিক্সের মতো থাকে। তো সেই ম্যাট্রিক্সটা এখানে দেয়া নেই, কিন্তু আমি চেষ্টা করবো ম্যাট্রিক্সটা হচ্ছে পরবর্তীতে স্লাইডটাতে অ্যাড করে দেওয়ার জন্য, তোমাদের বুঝতে ইজি হয়। কেমন? ওকে, আচ্ছা, এবার আমরা করবো বিপণন মতবাদ সম্পর্কে। বিপণনের বেশ কিছু মতবাদ আছে, আমরা জানি। এই মতবাদ সম্পর্কে এখন আমরা জানবো। ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং 5টি বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থাপনা দর্শন উল্লেখ করেছেন। ব্যবসায় এবং অব্যবসায় প্রতিষ্ঠানগুলো এর যে কোনো একটি অধীনে পরিচালিত হতে পারে। অর্থাৎ বোঝাচ্ছে এমন যে বিপণনের বেশ কিছু মতবাদ আছে, এই মতবাদগুলো বেশ কিছু প্রতিষ্ঠান ফলো করতে পারে, আবার নাও করতে পারে। তো যে কোনো একটা এর মধ্যে ফলো করলেই হবে। তো কি কি মতবাদ এখানে আছে? প্রথমে আমরা কথা বলবো উৎপাদন মতবাদ নিয়ে বা প্রোডাকশন কনসেপ্ট নিয়ে। দেখো, উৎপাদন মতবাদ বাজারজাতকরণের সবচেয়ে প্রাচীন বা পুরাতন মতবাদ। 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই মতবাদে কোম্পানিগুলো অনুসরণ করে পণ্য উৎপাদন করতে বা বিপণন করত। তো উৎপাদন মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতারা এমন সব পণ্য পছন্দ করবে এবং ক্রয় করবে যার যোগান পর্যাপ্ত এবং যা ক্রেতাদের ক্রয় ক্ষমতাধীন। আচ্ছা, উৎপাদন মতবাদে কি বিলিভ করা হচ্ছে? এরা বিলিভ করা হচ্ছে যে উৎপাদনকারী এমন কিছু পণ্য উৎপাদন করবে যেগুলো হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং সহজলভ্য হবে। তো ক্রেতারা তো অবশ্যই, যারা একটু তোমার ধরো সবাই তো অ্যাফোর্ড করার ক্ষমতা সবার সেম না। ধরো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, তারা কিন্তু আমরা অনেক বেশি প্রাইস সেন্সিটিভ। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রাইসটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। তো এই যে ব্যাপারটা, এই উৎপাদন মতবাদে এটাই বিলিভ করা হচ্ছে যে ক্রেতারা এমন সব পণ্য পছন্দ করবে বা ক্রয় করবে যেগুলোর যোগান পর্যাপ্ত থাকবে এবং যা ক্রেতার ক্রয় ক্ষমতাধীন থাকবে। ঠিক আছে, তো উৎপাদন মতবাদে মনে করা হয় ভোক্তারা ওই সকল পণ্য পছন্দ করবে যা সহজলভ্য এবং ক্রয় ক্ষমতাধীন। উদাহরণ হতে পারে আমাদের দেশের ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, এরা হচ্ছে উৎপাদন মতবাদের অধীনে পরিচালিত হচ্ছে। দেখবা এখানকার যে ওয়াসা বা বাংলাদেশ রেলওয়ে যে সমস্ত পণ্য বলবো না, ওয়াসা তো পানি এবং বাংলাদেশ রেলওয়ে তো হচ্ছে রেল স্টেশন বা হচ্ছে যাতায়াতের যে ব্যবস্থাগুলো আছে, এগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে সহজলভ্য এবং ক্রেতারা যে কোনো স্তরের ক্রেতারা, যে কোনো সামাজিক স্তরের ক্রেতারা কিনতে পারে বা অ্যাফোর্ড করতে পারে, এমন অবস্থায় তাদের পেমেন্টগুলো রাখা হয়। পানি কিন্তু আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু দাম বাড়লে কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারবে না। তো পানির ব্যাপারটা কিন্তু সবসময় এটা মনে রাখা হয় যে আমার ক্রেতারা অনেক রকমের আছে, আমি ঠিক ওই পরিমাণ দামটা নির্ধারণ করবো যেটা আমার ক্রেতারা কিনতে পারবে। এবং পানিটাকে কিন্তু এমন না যে আমাদের বাসার অফিসে গিয়ে পানি আনতে হয়, এমন কিন্তু না, সবার বাসায় বাসায় কিন্তু পানিটা চলে আসছে। এটাই হচ্ছে উৎপাদন মতবাদের ব্যাপারটা। আমরা জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে উৎপাদন মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতারা এমন কিছু পণ্য পছন্দ করবে বা ক্রয় করবে যা তাদের ক্রয় সামর্থ্যের মধ্যে আছে এবং যা সহজলভ্য। কেমন? দেন পরবর্তী মতবাদে চলে যাচ্ছি।
আচ্ছা, না পরবর্তী মতবাদে যাচ্ছি না, এই স্লাইডের কিছু অংশ, এখানে আরো কিছু অংশ আছে উৎপাদন মতবাদে, সেটা হচ্ছে আচ্ছা উৎপাদন মতবাদের ক্ষেত্রে দেখবা পণ্যের ক্রেতার পছন্দ অপছন্দের উপর বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি, পণ্যের গুণগত মানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু পণ্যের গুণগত মান এবং ক্রেতার পছন্দ অপছন্দের উপর গুরুত্ব দেওয়া হয়নি, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন মতবাদ বেশি একটা কার্যকর হয় না। এবং উৎপাদন মতবাদের ক্ষেত্রে ইকোনমিক্স অফ স্কেল ধারণাটা সবচেয়ে বেশি কার্যকর। এখানে ইকোনমিক্স অফ স্কেল হবে, ইকোনমিক্সটা লেখা আছে, অফ স্কেলটা নাই। আসলে হচ্ছে যখন এটাকে স্লাইডটাকে রেডি করা হয় মাঝে মাঝে হচ্ছে কিছু মিস্টেক্স হয়ে যায়। মিস্টেক্স বলতে দেখো ইংলিশটা হচ্ছে বাংলায় রূপান্তরিত হয়ে যায়, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। ইকোনমিক্স অফ স্কেল, ইকোনমিক্স অফ স্কেল, এই মতবাদে অর্থাৎ উৎপাদন মতবাদে ইকোনমিক্স অফ স্কেলের ধারণাটা সবচেয়ে বেশি কার্যকর হয়। ঠিক আছে, তো দেখো এখানে বলছে কি যে উৎপাদন মতবাদ সম্পর্কে আমরা জেনেছি, আরো কিছু এক্সট্রা তথ্য হচ্ছে উৎপাদন মতবাদে উৎপাদনকারী ক্রেতার পছন্দ অপছন্দের উপর বেশি গুরুত্ব দেয় না এবং পণ্যের মানের উপরও বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন মতবাদ বেশি কার্যকর নয় এবং উৎপাদন মতবাদের ক্ষেত্রে ইকোনমিক্স অফ স্কেল ধারণাটি সবচেয়ে বেশি কার্যকর হয়। দেখো আমি লিখে দিয়েছি ইকোনমিক্স অফ স্কেল, এটা কিন্তু তোমরা মনে রাখবা। প্লাস হচ্ছে তোমরা স্লাইডে যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে বা আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা ইম্পর্টেন্ট বলেছি তোমরা চেষ্টা করবা খাতায় লিখে রাখার জন্য। আচ্ছা, পরবর্তীতে আসছে হচ্ছে পণ্য মতবাদ বা প্রোডাক্ট কনসেপ্ট। পণ্য মতবাদে মনে করা হয় যে ভোক্তারা বা ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করবে যেগুলোর গুণগত মান কার্যকর ও গুণগত মান উন্নত, কার্যকর এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। পণ্য মতবাদে ইজিলি শুধুমাত্র পণ্যের মানের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে পণ্যের মানটাকে যতভাবে উৎকৃষ্ট করা যায় এই মতবাদে এটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যেমন দেখো গুডস ওয়েল প্রডিউস ইজ হাফ সোল্ড, অর্থাৎ যে গুডগুলো বেশি মানে যে পণ্যগুলো ভালোভাবে প্রডিউস করা হচ্ছে ধরেই নিব যে সেগুলো অর্ধেক বিক্রি হয়ে গিয়েছে। কারণ কি আমার পণ্য ভালো হলে বিক্রি হবে, এটাতে কোনো সন্দেহ নেই। পণ্যের মান ভালো হলে ভোক্তা বা ক্রেতারা পণ্যটাকে নিবে বা কিনবে, এটাকে আমরা ধরেই নিব যে কিনবে, কোনো সমস্যা নাই। দেখো এখানে লেখা আছে গুডস ওয়েল প্রডিউস ইজ হাফ সোল্ড, অর্থাৎ ভালো পণ্য তৈরি করতে পারলে বিক্রয়ের জন্য ভাবতে হয় না। ঠিক আছে, তো পণ্য মতবাদে কি কি বিশ্বাস করা হয়? পণ্য মতবাদে অনুমান করা হয় যে ভোক্তাগণ সর্বোৎকৃষ্ট গুণসম্পন্ন এবং কার্যকরী উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য ক্রয় করতে পছন্দ করবে। যেমন দেখো আমাদের দেশে নেসক্যাফে কফি এবং গ্লাসকো স্মিথ কে লাইন কর্তৃক বাজারজাতকৃত জীবন রক্ষাকারী ভ্যাকসিন সমূহ এই মতবাদের অধীনে বাজারজাতকরণ করা হয়। ঠিক আছে, এবং পণ্য মতবাদে মার্কেটিং মায়োপিয়া জনিত সমস্যা লক্ষ্য করা যায়। তো এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আপু মার্কেটিং মায়োপিয়া জনিত সমস্যা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মার্কেটিং মায়োপিয়া হচ্ছে বাজারজাতকরণ ক্ষীণ দৃষ্টি। তোমরা গুগলে সার্চ দিলে দেখতে পাবা। এখানটা উদাহরণ আমি গুগল থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে যারা আছে না কিছু কিছু মানুষ যারা হচ্ছে ইঁদুর মারার বিষ বিক্রি করছে, তারা কিন্তু শুধুমাত্র ইঁদুর মারার বিষটা বিক্রি করছে। তারা কিন্তু এটা ভাবছে না যে আমার যে হচ্ছে মানে ভোক্তা আছে তারা এমনও হতে পারে যে তারা ইঁদুর মারতে চাচ্ছে না, ইঁদুর ধরতে চাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে মার্কেটিং মায়োপিয়ার ব্যাপারটা, যে তারা একভাবে চিন্তা করছে কিন্তু ভোক্তা অন্যভাবে চিন্তা করছে। এটাই হচ্ছে মার্কেটিং মায়োপিয়ার ব্যাপারটা। তো পণ্য মতবাদ সম্পর্কে যখন আমরা লিখবো তখন আমাদের প্রথমে লিখতে হবে যে এই মতবাদে কার্যকর এবং মানসম্পন্ন পণ্য উৎপাদনের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে এবং এখানে মার্কেটিং মায়োপিয়া জনিত সমস্যা পরিলক্ষিত হয়। এবং এখানে মার্কেটিং মায়োপিয়া জনিত সমস্যা পরিলক্ষিত হয়। আচ্ছা, তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, নেস্টের উদাহরণ দেওয়া আছে, নেসক্যাফে উদাহরণ দেওয়া আছে, তারপরে ভ্যাকসিন উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান গ্লাসকো স্মিথ কে লাইনের একটা উদাহরণ দেওয়া আছে। তো এটা তোমরা দেখে নিবা। পরবর্তীতে আসছে হচ্ছে বিক্রয় মতবাদ বা সেলিং কনসেপ্ট। আচ্ছা, সেলিং কনসেপ্টটা খুব অন্যরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এই কনসেপ্টে আক্রমণাত্মক বিক্রয় কৌশল বা বিপণন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। আক্রমণাত্মক বিপণন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হয় বিক্রয় মতবাদে। আচ্ছা, এখানে দেখো পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ক্রেতাদের প্ররোচিত করে বিক্রয় প্রচেষ্টা গ্রহণ কেন্দ্রিক মতবাদকে বিক্রয় মতবাদ বলে। এটা হচ্ছে 1920 সাল থেকে 1950 সাল পর্যন্ত বিক্রয় মতবাদ অনুসরণ করা হয়। তো
এই মতবাদের মূল কথা হচ্ছে অধিক বিক্রয় করতে পারলে আমি অধিক মুনাফা অর্জন করতে পারবো। তো অধিক বিক্রয় করতে আমাকে বেশি বেশি করে বিজ্ঞাপন এবং প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, যেমন বেশি করে বিজ্ঞাপন দিতে হবে, বেশি করে হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করতে হবে, এই যে ব্যাপারগুলো। উদাহরণ দেখো, উদাহরণ দেওয়া আছে আমাদের দেশে বীমা কোম্পানি ও সীমিত সংখ্যক ওষুধ কোম্পানি এই মতবাদের অধীনে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। মোবাইল ফোনের বাজারজাতকরণের ক্ষেত্রে প্রথম পর্যায়ে বিক্রয় মতবাদ অনুসরণ করা হতো, এই মতবাদ আক্রমণাত্মক বিপণন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। ওকে, তো আমি একটা উদাহরণ দিই। ই ভ্যালি তো তোমরা সবাই চিনো, ই ভ্যালি যে প্রতিষ্ঠানটা আছে। তো এটা কিন্তু আসলে আমি তো জানতাম না, প্রথম দিকে জানতাম না এই ব্যাপারে। তো একদিন মানে আমি হঠাৎ করে দেখলাম কি, যখন আমি ক্যাম্পাসে যাচ্ছি, বাসা থেকে বাসে যাচ্ছি, দেখতাম যে বিভিন্ন জায়গায় বিলবোর্ড দেওয়া আছে, বিভিন্ন দোকানে, বিভিন্ন স্টপেজে ই ভ্যালি, শুধু ই ভ্যালি লেখা। একটা হচ্ছে তোমার মেবি হলুদ রঙের একটা জায়গা জিনিস, তার মধ্যে রেড কালার দিয়ে ই ভ্যালি লেখা, মেবি এরকম হলুদ আর রেডের একটা কম্বিনেশন ছিল। তো এইভাবে সব জায়গায় হচ্ছে ই ভ্যালি ই ভ্যালি ই ভ্যালি লেখা সব জায়গায়। তো আমি চিন্তা করলাম যে ই ভ্যালি জিনিসটা কি, ওকে ভালো কথা। এরপর যখন আমি তো টিভি বেশি দেখা হয় না, যখন ইউটিউবে আমি এখন নাটক দেখতে যাচ্ছি, নাটকে দেখলাম যে তোমার নাটকের মধ্যে মধ্যে কিন্তু 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের বিভিন্ন অ্যাড আসে। ওই অ্যাডগুলোতে দেখলাম ই ভ্যালির অ্যাড দেওয়া। তারপরে যখন পেপার খুললাম, পেপার খুলে দেখলাম যে ধরো পেপার, এটা ধরো একটা পেপার আছে, এর মধ্যে ধরো এই একটা পেজে ই ভ্যালির অ্যাড দেওয়া। তো এই আমি ভাবলাম যে কি ব্যাপার, যে এত ই ভ্যালির অ্যাড কেন দিচ্ছে। ই ভ্যালি কিন্তু বিক্রয় মতবাদকে অনুসরণ করেছে, অর্থাৎ আক্রমণাত্মক বিপণন প্রসার কার্যক্রম তারা গ্রহণ করেছে। আক্রমণাত্মক বিপণন প্রসার কার্যক্রম বলতেই বোঝাচ্ছে হচ্ছে বেশি বেশি করে বিজ্ঞাপন দিচ্ছে, বেশি বেশি করে মানুষকে প্ররোচিত করছে বা জানাচ্ছে, ঠিক আছে। তো ই ভ্যালি কিন্তু বিক্রয় মতবাদে বিশ্বাস করে কিন্তু তারা বেশি বেশি করে তোমার বিজ্ঞাপন দিয়েছে। সব জায়গায় আমি দেখেছি তাদের বিজ্ঞাপনের বিভিন্ন বিলবোর্ড, লিফলেট, আবার মাঝে মাঝে পেপারের হচ্ছে বিজ্ঞাপন দিয়েছে, টিভিতে বিজ্ঞাপন দিয়েছে। এই হচ্ছে বিক্রয় মতবাদের ব্যাপারটা, যে বেশি বেশি করে বিজ্ঞাপন দিচ্ছে ক্রেতাদেরকে জানানোর জন্য বা ক্রেতাদেরকে পণ্য করে প্ররোচিত করার জন্য। কেমন, ঠিক আছে। তারপরে যাচ্ছি হচ্ছে পরবর্তী মানে যে মতবাদটা, সেটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট বা বাজারজাতকরণ মতবাদ। এটা কিন্তু বর্তমান পর্যন্ত এই মার্কেটিং কনসেপ্টটা চলমান আছে। দেখো 1950 সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এই মতবাদ অনুসরণ করে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মতবাদের মূল কথা হচ্ছে ভোক্তাদের প্রয়োজন এবং অভাব খুঁজে বের করা এবং প্রতিযোগীদের তুলনায় তা ভালোভাবে পূরণ করা, ঠিক আছে। তো বাজারজাতকরণ মতবাদ বা মার্কেটিং কনসেপ্টের মূল কথা কিন্তু ভোক্তাই রাজা। এখানে হয়তো বা লেখা নাই, কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, মার্কেটিং কনসেপ্টের মূল কথা হচ্ছে ভোক্তাই রাজা। এখানে ভোক্তাদের প্রয়োজন, ভোক্তাদের পছন্দ অপছন্দ, এগুলোকে খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। দেখো যে বাজারজাতকরণ মতবাদে অনুমান করা হয় যে অভীষ্ট বাজারের প্রয়োজন এবং অভাব নির্ধারণ এবং প্রতিযোগী অপেক্ষা দক্ষতার সাথে এবং ফলপ্রসূভাবে সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সংগঠনের লক্ষ্য অর্জন করা, ঠিক আছে। বেশ কিছু উদাহরণ আছে, পিএনজি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল ইত্যাদি কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান এই মতবাদের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আমরা জানবো যে বাজারজাতকরণ মতবাদের মূল থিম হচ্ছে ভোক্তাই রাজা। ভোক্তা কেমন পছন্দ করবে, ভোক্তা কি পছন্দ করবে, এগুলো সম্পর্কে আমরা জেনে আমরা আমাদের প্রোডাক্টটাকে বানাবো বা উৎপাদন করব। ভোক্তার পছন্দ অনুসারে সবকিছু হবে, কাস্টমাইজ ওয়েতে সবকিছু হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সামাজিক বাজারজাতকরণ মতবাদ। তো এটার সূচনা হয়েছে 1970 সালে, কিন্তু বর্তমানেও কিন্তু সামাজিক বাজারজাতকরণ মতবাদ আমরা দেখতে পাচ্ছি। তো সামাজিক বাজারজাতকরণ মতবাদ হচ্ছে এমন একটি ধারণা যেখানে কোম্পানি প্রয়োজন এবং ভোক্তা এবং সমাজের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে একটা কার্যক্রম গ্রহণ করে বা বিপণন করে। তো সামাজিক মতবাদের মূলত একজন বিপণনকারী চিন্তা করে যে আমার এমন কিছু পণ্য বিপণন করতে হবে বা এমন কিছু সেবা আমাকে দিতে হবে যেটা আমার ভোক্তার জন্য ভালো, পাশাপাশি আমার সমাজের জন্য ভালো, পাশাপাশি আমি মুনাফা অর্জন করতে পারবো। যেমন আমাদের দেশে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি, ডাচ বাংলা, গ্রামীণ ফোন, সিটি স্টেট ইত্যাদি প্রতিষ্ঠান এর মতবাদের অধীনে বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করছে। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক কিভাবে কার্যক্রম পরিচালনা করছে তার একটা উদাহরণ আমি দিই। ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে আমি টাকা রাখবো, তারা আমাকে সুদ দিবে, আমাকে মুনাফা দিবে, এই কাজ হচ্ছে তাদের। তো মূলত এটাই হচ্ছে ব্যাংকের কাজ, আমাকে ঋণ দিবে। কিন্তু ডাচ বাংলা ব্যাংক কিন্তু আমাদের মতো যারা হচ্ছে বিভিন্ন নিম্নবিত্ত যারা শিক্ষার্থী আছে তাদের জন্য তারা কিন্তু বৃত্তির ব্যবস্থা করেছে, বা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক বৃত্তির ব্যবস্থা করে থাকে।
তো বৃত্তি দিয়ে তাদের লাভ কি? বৃত্তি দিয়ে তাদের লাভ হচ্ছে তারা গ্রাহকদের কাছে বা ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টি করছে, অর্থাৎ গ্রাহকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে। তো এই বৃদ্ধি করার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের তোমার সেল মানে বিভিন্ন ধরনের তারা তোমার মানে সামাজিক বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করছে, তোমার শিক্ষাবৃত্তি দিচ্ছে, তোমার অল্প সুদে ঋণ দিচ্ছে, এগুলো কিন্তু সবকিছুই সামাজিক বাজারজাতকরণ মতবাদের মধ্যে পড়ছে। তারপরে তোমরা জানবা যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিহার করে পাট জাতীয় দ্রব্য তারা উৎপাদন করছে এবং বিপণন করছে। কেন করছে? কারণ জানেই যে প্লাস্টিক জাতীয় পণ্য আমাদের পরিবেশের জন্য বেশ একটা ভালো না, কিন্তু পাট জাতীয় দ্রব্য কিন্তু সহজে মাটির সাথে মিশে যাচ্ছে, এগুলো আমাদের পরিবেশের জন্য আমাদের সমাজের জন্য ভালো। তো এরকম যে সমস্ত প্রতিষ্ঠান আছে যারা লাভ করছে, পাশাপাশি তারা সমাজের কথা চিন্তা করছে, সমাজের ভালো মন্দের কথা চিন্তা করে ডিসিশন নিচ্ছে, তারা কিন্তু সামাজিক বাজারজাতকরণ মতবাদের মাধ্যমে কাজ করছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমি একটা ফেসবুক একটা গ্রুপে আমি দেখেছি যে ওই গ্রুপের মধ্যে সবাই দেশীয় পণ্য নিয়ে কাজ করছে, দেশের পণ্য নিয়ে কাজ করছে, যেমন ধরো বেতের পণ্য নিয়ে কাজ করছে, বাঁশের পণ্য নিয়ে কাজ করছে, এগুলো কিন্তু সামাজিক বাজারজাতকরণ মতবাদের আন্ডারে পড়ছে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শিক্ষাবৃত্তি দিচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা গাছ লাগাচ্ছে কোনো ধরো তাদের কিছু নাই কিন্তু তারা রাস্তার পাশে গাছ লাগাচ্ছে বা পরিত্যক্ত জমিতে তারা গাছ লাগাচ্ছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু সামাজিক বাজারজাতকরণ মতবাদের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এই কাজগুলো করার মাধ্যমে যেটা হচ্ছে তারা তো মুনাফা অর্জন করছে, প্লাস তাদের প্রতি একটা আস্থা তৈরি হচ্ছে মানুষ তাদেরকে বিশ্বাস করছে, মানুষ তাদেরকে ভালোবাসছে, একটা দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক তাদের সাথে মানুষের তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো এইটাই ডাচ বাংলা ব্যাংক যে শিক্ষাবৃত্তি প্রদান করছে, এটার মাধ্যমে কিন্তু তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক বাজারজাতকরণ মতবাদ দেখো, সামাজিক বাজারজাতকরণ মতবাদের একটা গ্রাফ এখানে দেওয়া আছে। সামাজিক বাজারজাতকরণ মতবাদের তিনটা জিনিসকে তারা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে কোম্পানি, ভোক্তা এবং সমাজ। সমাজটা অলওয়েজ তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পায়, গুরুত্ব পায় সমাজটা সবসময়। হলিস্টিক বা সমন্বিত বাজারজাতকরণ মতবাদ, আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে সর্বাধুনিক বাজারজাতকরণ মতবাদ হচ্ছে হলিস্টিক বা সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। তো হলিস্টিক বা সমন্বিত বাজারজাতকরণ মতবাদের বাজারজাতকরণের সর্বাধুনিক মতবাদ, এই মতবাদের মধ্যে সামাজিক বাজারজাতকরণ মতবাদ অন্তর্ভুক্ত। তাই এই মতবাদ আসার পর সামাজিক বাজারজাতকরণ মতবাদ নিয়ে আলাদাভাবে আলোচনার প্রয়োজন হয় না। এই মতবাদে বলা হয়েছে বাজারজাতকরণের সাথে জড়িত সবকিছুই বিবেচ্য, অর্থাৎ এর বিভিন্ন উপাদানগুলো দেয়া আছে, উপাদানগুলো নিচে দেখতে পাচ্ছ তোমরা। অভ্যন্তরীণ বাজারজাতকরণ বা ইন্টারনাল মার্কেটিং। তো হলিস্টিক মার্কেটিং এর হচ্ছে 4টা উপাদান: অভ্যন্তরীণ বাজারজাতকরণ বা ইন্টারনাল মার্কেটিং, সমন্বিত বাজারজাতকরণ বা ইন্টিগ্রেটেড মার্কেটিং, কৃতিত্বমূলক বাজারজাতকরণ বা পারফরমেন্স মার্কেটিং এবং সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যাই। হলিস্টিক মার্কেটিং এর প্রথম উপাদান হচ্ছে অভ্যন্তরীণ বাজারজাতকরণ বা ইন্টারনাল মার্কেটিং। আচ্ছা, এখানে একটা ভুল আছে স্লাইডে, তোমরা বুঝতে পারছো। অভ্যন্তরীণ ইংলিশ হচ্ছে ইন্টারনাল, বাট এখানে ইন্টারন্যাশনাল দেওয়া আছে, তো এখানে ইন্টারনাল। ঠিক আছে, এটাকে কেটে দিলাম, ইন্টারনাল মার্কেটিং হবে অভ্যন্তরীণ বাজারজাতকরণ। তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষসমূহের সাথে সংগঠিত কার্যক্রমই হচ্ছে অভ্যন্তরীণ মার্কেটিং, যেমন বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের মধ্যে যেটা যোগাযোগটা রক্ষা করতে হচ্ছে, এটাই হচ্ছে অভ্যন্তরীণ মার্কেটিং। তারপরে দেখো সমন্বিত বাজারজাতকরণ বা ইন্টিগ্রেটেড মার্কেটিং, এটা কেমন? প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সম্পর্ক রাখাটা। প্রতিষ্ঠান যে এক ধরনের পণ্য সেল করছে বা শুধু পণ্যই সেল করছে এমনটা কিন্তু না, প্রতিষ্ঠান কিন্তু পণ্য সেল করে, কিন্তু প্রতিষ্ঠান সেবা সেল করে। তো এই যে বিভিন্ন বিভাগ উপবিভাগ রয়েছে, এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনটাই হচ্ছে সমন্বিত বাজারজাতকরণ। ঠিক আছে, তো এখানে সমন্বিত বাজারজাতকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানে তোমার এমন হতে পারে তারা কনসালটেন্সি ফার্ম আছে, তারা পণ্যও সেল করছে, তারা সেবাও দিচ্ছে। তো ওই কনসালটেন্সি ফার্মের যে অভিজ্ঞতা তারা শেয়ার করছে বা যে আইডিয়া জেনারেট করছে, সে আইডিয়া, সেবা, পণ্য, মাধ্যমে সবগুলোর একটা সমন্বিত যে সমন্বয় করাটা হচ্ছে সমন্বিত বাজারজাতকরণের মূল ব্যাপারটা। তারপর দেখো কৃতিত্বমূলক বাজারজাতকরণ বা পারফরমেন্স মার্কেটিং। ব্যবসায়ের সকল আর্থিক এবং অনার্থিক প্রাপ্তিগুলো এর মধ্যে বিদ্যমান। একটা ব্যবসায় থেকে তুমি যে আর্থিক অনার্থিক যা কিছু পাচ্ছ, সবকিছু কিন্তু কৃতিত্বমূলক বাজারজাতকরণ বা পারফরমেন্স মার্কেটিং এর মধ্যে পড়ছে।
উদাহরণ দেওয়া আছে বিক্রয় আয় এবং মূল্যবোধ, ঠিক আছে। তারপর দেখো সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং, সকল পক্ষের সঙ্গে সম্পর্ক তৈরি এবং রক্ষা করাই হলো সম্পর্ক ভিত্তিক মার্কেটিং এর মূল কথা। যেমন ভোক্তা হতে পারে, অংশীদার হতে পারে, বিতরণকারীও হতে পারে। তুমি যে সম্পর্ক শুধুমাত্র তোমার কোম্পানির মধ্যে রাখবা বা কোম্পানির যে বিভাগ উপবিভাগ রয়েছে এগুলোর মধ্যে রাখবা তাহলে কিন্তু হবে না। তোমাকে কোম্পানির বাইরে যে পক্ষগুলো আছে তাদের সাথেও কিন্তু বসতে হবে, তাদের সাথে সম্পর্ক ক্রিয়েট করতে হবে। ভোক্তাকে জানতে হবে, তোমার যারা অংশীদার আছে তাদেরকে জানতে হবে, তোমার বিতরণকারীকে জানতে হবে, ইভেন তোমার প্রতিযোগী যারা আছে তাদের সাথেও তোমাদের একটা সম্পর্ক রাখতে হবে। এটাই হচ্ছে সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। তো আমাদের প্রথম লেকচারটা এখানে শেষ হচ্ছে। এরপরে কিছু মানে তোমাদের মানে লেখাপড়া করার জন্য কিছু হচ্ছে তোমার বিগত সালের প্রশ্নাবলী দেওয়া আছে। তার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট, একটা খুব ক্লিয়ার কার একটা কথা তোমাদের আমি বলে রাখি। সেটা হচ্ছে যদি তোমাদের কোয়েশ্চেনে আসে যে হয়তোবা প্রশ্নটা আমি এখানে দিয়েছি, আচ্ছা প্রশ্নটা আগে সলভ করে নিই, বিগত সালের প্রশ্নটা সলভ করার পর আমি ওই কথাটা তোমাদের বলবো। আচ্ছা ফার্স্ট অফ অল ভোক্তাই রাজা কোন যুগের প্রধান বিষয় বলেছি, কিন্তু এটা হচ্ছে মার্কেটিং যুগ। আচ্ছা তারপর হচ্ছে সবচেয়ে কম লাভজনক ক্রেতা কারা, সবচেয়ে কম লাভজনক হচ্ছে আগন্তুকরা, আগন্তুক বা স্ট্রেঞ্জার্স যারা আছে তারা হচ্ছে সবচেয়ে কম লাভজনক। তারপর দেখো কোন প্রোডাক্ট থেকে প্রতিষ্ঠান নিয়মিত অর্থ আসে, আচ্ছা নিয়মিত অর্থ আসে হচ্ছে ক্যাশ কাউ থেকে, ঠিক আছে। এই ক্যাশ কাউয়ের যে ব্যাপারটা এগুলো হচ্ছে তোমরা পরবর্তী লেকচার অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনা, বাজারজাতকরণ কৌশল, এখানে তোমরা জানতে পারবা এই ক্যাশ কাউ এইসব সম্পর্কে, ঠিক আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে হচ্ছে ক্যাশ কাউ, ঠিক আছে। বিশ্ব মার্কেটিং সামিট এর প্রতিষ্ঠাতা হচ্ছে কে, প্রতিষ্ঠাতা হচ্ছে এখানে তোমার ফিলিপ কটলার। আক্রমণাত্মক বিক্রয় কৌশল ও ব্যাপক বিজ্ঞাপন বিপণনের কোন যুগের অন্তর্ভুক্ত, আক্রমণাত্মক বিপণন কৌশল বললেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বিক্রয় যুগ, ঠিক আছে। তারপর দেখো ইকোনমিক্স অফ স্কেল এর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কোন যুগে, ইকোনমিক্স অফ স্কেল এর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু উৎপাদন যুগে। আর মার্কেটিং মার্কেটিংজনিত সমস্যা পরিলক্ষিত হয় কোন মতবাদে, পূর্ণ মতবাদে। এটা কিন্তু আমি স্লাইডে কিন্তু সব পেয়ে যাচ্ছ। আর মার্কেটিং মার্কিয়া টার্মটি কে উদ্ভাবন করেছিলেন থিওডোর লেভি। ব্র্যান্ড ও ক্রেতা ইকুইটি কোন মার্কেটিং এর উপাদান, এটা হচ্ছে পারফরমেন্স বিপণন বা পারফরমেন্স মার্কেটিং। এটা হচ্ছে তোমার ওই ব্র্যান্ড এবং ক্রেতা ইকুইটি বলতে বোঝা যায় তাদের ক্রেতার সম্পর্কের ব্যাপারটা। এই জিনিসটা কিন্তু পারফরমেন্স মার্কেটিং অর্থাৎ হলিস্টিক মার্কেটিং এর মধ্যে যে পারফরমেন্স মার্কেটিংটা আমরা পড়েছিলাম এর অন্তর্ভুক্ত থাকছে। ওকে এখানেই শেষ হচ্ছে। বাট তোমরা এখানে দেখেছো যে 3 আর 4 নম্বর যে অবজেক্টিভ এটা তোমাদের কমন পড়ছে না। এই ব্যাপারে আমরা আসলে পড়বো, এই ব্যাপারে আমরা পড়বো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে, অর্থাৎ বিপণন কৌশল একটা চ্যাপ্টার আছে, সেই কৌশল চ্যাপ্টারের মধ্যে আমরা এগুলো ব্যাপারে পড়ে নিব। তো আমি তোমাদের একটা কোশ্চেন বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের অবজেক্টিভে এমন প্রশ্ন আসতে পারে যে সর্বাধুনিক বিপণন মতবাদ কোনটি। এখন তোমরা ভাববা যে আপু তো বলছে সামাজিক বাজারজাতকরণ সর্বাধিক, আবার হলিস্টিক মার্কেটিং সর্বাধিক, তাহলে কোনটা দিব। যদি প্রশ্নে আসে যে সর্বাধুনিক বাজারজাতকরণ মতবাদ কোনটি, অপশন এ উৎপাদন মতবাদ, অপশন বি পূর্ণ মতবাদ, অপশন সি হলিস্টিক মার্কেটিং, অপশন ডি সামাজিক বাজারজাতকরণ মতবাদ, তাহলে তোমরা দেখাবে হলিস্টিক মার্কেটিং, ঠিক আছে। আর যদি প্রশ্নে এমন আসে যে কোনটি সর্বাধুনিক বিপণন মতবাদ, অপশন এ পণ্য মতবাদ, অপশন বি উৎপাদন মতবাদ, অপশন সি বিপণন মতবাদ, অপশন ডি সামাজিক বাজারজাতকরণ মতবাদ, তাইলে তোমরা দেখাবে অপশন ডি অর্থাৎ সামাজিক বাজারজাতকরণ মতবাদ। তো সোজা বলতে গেলে সাম আপ করতে গেলে ব্যাপারটা এমন, যদি অপশনে হলিস্টিক মার্কেটিং না থাকে তাইলে আনসার হবে সামাজিক বিপণন মতবাদ। আর যদি আনসারের মধ্যে অর্থাৎ অপশনের মধ্যে হলিস্টিক মার্কেটিং থাকে তাহলে অবশ্যই তোমরা ইউ উইল গো ফর হলিস্টিক মার্কেটিং। ওকে তো এই হচ্ছে ব্যাপারটা। তো আজকের চ্যাপ্টারটা আশা করি তোমাদের বুঝতে খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। তোমাদের যে কোনো প্রবলেমে যে কোনো সমস্যায় কিন্তু আমরা চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার, তোমাদের সাথে থাকার। তো চেষ্টা করবা যে আমাদের এই স্লাইডগুলোর কপিগুলো নিয়ে নেওয়ার জন্য বা আমাদের যে পিডিএফগুলো আছে বা লেকচার শিট যেগুলো আছে এগুলো নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে আমাদের এই ভিডিওটা হচ্ছে তোমাদের শেয়ার করতে হবে। শেয়ার করার মাধ্যমে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা মেসেজ করলে তোমাদের কিন্তু ইজিলি আমাদের সাইটটা বা আমাদের হচ্ছে যে পিডিএফটা মেইনলি আমাদের যে লেকচার শিটটা সেটা তোমাদের প্রোভাইড করা হবে, কেমন। তো আজকে এখানে শেষ করছি, আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। তো
আর তোমরা সবাই ভালো থাকো। পরবর্তীতে আবার যে লেকচারগুলো নিব, আবার যে ক্লাসগুলো নিব, সেগুলো তোমাদের সাথে আবারও দেখা হবে। তো তার আগ পর্যন্ত তোমাদের কার কি প্রবলেম হয়েছে, কোথায় বুঝতে সমস্যা, এগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।